আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি বিদ্যাবাড়ির ডিজিটাল ক্লাসরুম থেকে। আমি মোহাম্মদ শাহজাহান আলী মিলন স্যার। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদেরকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে মূলত নেভাল কমিউনিকেশন, অর্থাৎ নৌ যোগাযোগ। তো আজকে আমাদের যে টপিকটি থাকবে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের, সেটা হচ্ছে মূলত মহাসাগর, সাগর, উপসাগর বা বিভিন্ন যে নদী, সমুদ্র বন্দর, হ্রদ, জলপ্রপাত এইগুলো সম্পর্কে। তো আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করেন। মিফতাহুল জান্নাত এবং সীমা, যারা আপনারা ক্লাস করছেন, একটু কমেন্ট করেন আমাকে দেখতে পাচ্ছেন কিনা বা শুনতে পাচ্ছেন কিনা। তো আমরা আজকে আলোচনায় চলে যাব। ইয়েস স্যার, ঠিক আছে। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটি মূলত ইনফরমেটিভ ক্লাস। এখানে আহ, বিষয়টি টোটালি মুখস্থ করার বিষয়। আমরা প্রথমেই যেটি লিখব সেটি হচ্ছে সাগর সম্পর্কে। সাগর সম্পর্কে আমরা প্রথমে একটা ডেফিনেশন লিখব, সাগর কি। তো লেখেন, ভূভাগের ভূভাগের বা এটিকে আমরা এভাবে লিখতে পারি ভূপৃষ্ঠের, ভূভাগের বা ভূপৃষ্ঠের ভূভাগের বা ভূপৃষ্ঠের উন্মুক্ত, ভূভাগের বা ভূপৃষ্ঠের উন্মুক্ত উন্মুক্ত বিস্তীর্ণ উন্মুক্ত ভূভাগের বা ভূপৃষ্ঠের উন্মুক্ত বিস্তীর্ণ ও লবণাক্ত জলরাশিকে বলা হয় সাগর। ভূভাগের বা ভূপৃষ্ঠের উন্মুক্ত বিস্তীর্ণ ও লবণাক্ত জলরাশিকে বলা হয় সাগর। তাহলে সাগর হচ্ছে একটি জলরাশি, যে জলরাশি হচ্ছে মূলত লবণাক্ত, অর্থাৎ সল্টি। এটার টেস্ট হচ্ছে সল্টি বা লবণাক্ত। এবং এই যে সাগর, এই সাগরের পাশে যদি আপনি দাঁড়ান তাহলে আপনার দৃষ্টিসীমার বাইরে চলে যাবে এর সীমানাটা, অর্থাৎ সাগরের শেষ কোথায়, শেষ সীমানা কোথায়, এটা কিন্তু আপনি অনুধাবন করতে পারবেন না। সে কারণে এটিকে বলা হচ্ছে বিস্তীর্ণ। আর উন্মুক্ত হচ্ছে সাগরের মুখটা কিন্তু নির্দিষ্ট না। আপনি যে সাগরের পাশে দাঁড়াবেন, দাঁড়িয়ে বলতে পারবেন না যে সাগরের মুখটা কোন দিকে। সে কারণে বলা হচ্ছে এটি এমন একটি জলরাশি যে জলরাশি হচ্ছে লবণাক্ত, বিস্তীর্ণ এবং উন্মুক্ত। এটা তাহলে ভূভাগের উন্মুক্ত, বিস্তীর্ণ এবং লবণাক্ত জলরাশিকে বলা হয় সাগর। আচ্ছা, পরের তথ্যটি হচ্ছে পৃথিবীর উল্লেখযোগ্য সাগরগুলো হলো, দেখেন পৃথিবীর উল্লেখযোগ্য সাগরগুলো হলো, পৃথিবীর উল্লেখযোগ্য সাগরগুলো হলো দক্ষিণ চীন সাগর। পৃথিবীর উল্লেখযোগ্য সাগরগুলো হলো দক্ষিণ চীন সাগর, ভূমধ্য সাগর, দক্ষিণ চীন সাগর, ভূমধ্য সাগর, ক্যারিবিয়ান সাগর, ভূমধ্য সাগর, ক্যারিবিয়ান সাগর, বাল্টিক সাগর, বাল্টিক সাগর ও অন্যান্য। তাহলে এগুলো হচ্ছে পৃথিবীর উল্লেখযোগ্য সাগর। এই সাগরগুলো সম্পর্কে আমরা ইনফরমেশন লিখব। তাহলে পৃথিবীর উল্লেখযোগ্য সাগরগুলো হচ্ছে দক্ষিণ চীন সাগর, ভূমধ্য সাগর, ক্যারিবিয়ান সাগর, বাল্টিক সাগর ইত্যাদি। এগুলো হচ্ছে পৃথিবীর উল্লেখযোগ্য সাগর।
এখন আমরা এই যে সাগরগুলো লিখলাম, সেই সাগরগুলো সম্পর্কে আমরা এখন তথ্য লিখব। প্রথমে লেখেন দক্ষিণ চীন সাগর। দক্ষিণ চীন সাগর। দক্ষিণ চীন সাগর সম্পর্কে প্রথম তথ্য হচ্ছে আয়তনে পৃথিবীর বৃহত্তম সাগর হলো দক্ষিণ চীন সাগর। আয়তনে পৃথিবীর বৃহত্তম সাগর হলো দক্ষিণ চীন সাগর। প্রথম তথ্য। তাহলে আয়তনে পৃথিবীর বৃহত্তম সাগর, আয়তনে পৃথিবীর বৃহত্তম সাগর হলো দক্ষিণ চীন সাগর। পরের তথ্যটি হচ্ছে দক্ষিণ চীন সাগর প্রশান্ত মহাসাগরে অবস্থিত। দক্ষিণ চীন সাগর প্রশান্ত মহাসাগরে অবস্থিত। আয়তনে পৃথিবীর বৃহত্তম সাগর দক্ষিণ চীন সাগর। দক্ষিণ চীন সাগর প্রশান্ত মহাসাগরে অবস্থিত। 3 নম্বর তথ্য হচ্ছে পৃথিবীর 1/3 বাণিজ্য, 1/3, পৃথিবীর 1/3 বাণিজ্য সম্পাদিত হয় দক্ষিণ চীন সাগর হয়ে। পৃথিবীর 1/3 বাণিজ্য সম্পাদিত হয় দক্ষিণ চীন সাগর হয়ে, অর্থাৎ পৃথিবীর টোটাল বাণিজ্যের 1/3 বাণিজ্য হয় দক্ষিণ চীন সাগর হয়ে, 1/3 বাণিজ্য সম্পাদিত হয়। তাহলে পৃথিবীর 1/3 বাণিজ্য সম্পাদিত হয় দক্ষিণ চীন সাগর হয়ে। এরপরে বিখ্যাত স্প্রাটলি দ্বীপপুঞ্জ, স্প্রাটলি দ্বীপপুঞ্জ দক্ষিণ চীন সাগরে অবস্থিত। বিখ্যাত স্প্রাটলি দ্বীপপুঞ্জ দক্ষিণ চীন সাগরে অবস্থিত। বিখ্যাত স্প্রাটলি দ্বীপপুঞ্জ দক্ষিণ চীন সাগরে অবস্থিত। আমরা দক্ষিণ চীন সাগর সম্পর্কে যে তথ্যগুলো পেলাম সেটি হচ্ছে যে আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় সাগর কোনটি, সেটি দক্ষিণ চীন সাগর। দ্বিতীয়ত, দক্ষিণ চীন সাগর এটি কোন মহাসাগরে অবস্থিত? এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এরপরে পৃথিবীর 1/3 বাণিজ্য সম্পাদিত হয় কোন সাগর হয়ে? সেটা হচ্ছে দক্ষিণ চীন সাগর হয়ে। বিখ্যাত স্প্রাটলি দ্বীপপুঞ্জ কোন সাগরে অবস্থিত? সেটি হচ্ছে দক্ষিণ চীন সাগরে অবস্থিত। এটা হচ্ছে দক্ষিণ চীন সাগর সম্পর্কে আমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তাহলে আমরা দক্ষিণ চীন সাগরের পরে যেটি আমরা লিখব যে সেটি হচ্ছে ক্যারিবিয়ান সাগর। ক্যারিবিয়ান সাগর। ক্যারিবিয়ান সাগর সম্পর্কে প্রথম তথ্যটি লিখব হচ্ছে পৃথিবীর গভীরতম সাগর হলো ক্যারিবিয়ান সাগর। পৃথিবীর গভীরতম সাগর হলো ক্যারিবিয়ান সাগর। ক্যারিবিয়ান সাগর হচ্ছে পৃথিবীর গভীরতম সাগর। তাহলে আয়তনে পৃথিবীর বৃহত্তম সাগর হচ্ছে দক্ষিণ চীন সাগর। একটা হচ্ছে বৃহত্তম সাগর দক্ষিণ চীন সাগর, আর গভীরতম সাগর হচ্ছে ক্যারিবিয়ান সাগর। পৃথিবীর গভীরতম সাগর হচ্ছে ক্যারিবিয়ান সাগর। 2 নম্বর তথ্য হচ্ছে ক্যারিবিয়ান সাগর অবস্থিত আটলান্টিক মহাসাগরে। আটলান্টিক মহাসাগরে ক্যারিবিয়ান সাগর অবস্থিত। তাহলে ক্যারিবিয়ান সাগর সম্পর্কে গুরুত্বপূর্ণ 2টি তথ্য, সেটি হচ্ছে পৃথিবীর গভীরতম সাগর হচ্ছে ক্যারিবিয়ান সাগর, আর দ্বিতীয়ত হচ্ছে ক্যারিবিয়ান সাগর অবস্থিত আটলান্টিক মহাসাগরে। ক্যারিবিয়ান সাগরের পরে আমরা যেটি লিখব সেটি হচ্ছে ভূমধ্য সাগর। ভূমধ্য সাগর। তো যেহেতু এটির নাম ভূমধ্য সাগর, কাজেই নাম শুনে আপনারা বুঝতে পেরেছেন যে এমন একটি সাগর যে সাগরটি মূলত ভূমির মধ্যে, অর্থাৎ ভূমি বা ভূখণ্ডের মধ্যে যে সাগর, সেই সাগরকে বলা হয় ভূমধ্য সাগর। তাহলে এটি মূলত 3টি মহাসাগরের মধ্যে এই সাগরটি অবস্থিত, মহাদেশের মধ্যে। একটা ইউরোপ মহাদেশ, একটা আফ্রিকা মহাদেশ এবং একটা হচ্ছে এশিয়া মহাদেশ। ইউরোপ, আফ্রিকা এবং এশিয়া
এই তিনটি মহাদেশের মধ্যে এই সাগরটি অবস্থিত, এই জন্য এটিকে ভূমধ্য সাগর বলা হয়। তাহলে প্রথম তথ্য হচ্ছে তিনটি মহাদেশে ভূমধ্য সাগরটি অবস্থিত। ভূমধ্য সাগরটি অবস্থিত তিনটি মহাদেশে। ভূমধ্য সাগরটি অবস্থিত তিনটি মহাদেশে। এরপরে যে তিনটি মহাদেশের মধ্যে ভূমধ্য সাগর অবস্থিত সেগুলো হলো ইউরোপ। তিনটি মহাদেশের মধ্যে ভূমধ্য সাগর অবস্থিত, যে তিনটি মহাদেশের মধ্যে ভূমধ্য সাগর অবস্থিত সেই তিনটি মহাদেশ হলো ইউরোপ, আফ্রিকা এবং এশিয়া। ইউরোপ, আফ্রিকা এবং এশিয়া, এই তিনটি মহাদেশের মধ্যে এই ভূমধ্য সাগরটি অবস্থিত। তাহলে ভূমধ্য সাগরটি অবস্থিত পৃথিবীর তিনটি মহাদেশের মধ্যে, ইউরোপ, আফ্রিকা এবং এশিয়া। যেহেতু তিনটি মহাদেশের মধ্যে অবস্থিত, তাই এই সাগরটিকে বলা হয় ভূমধ্য সাগর, অর্থাৎ ভূমির মধ্যে বা ভূখণ্ডের মধ্যে। আচ্ছা, তিনটি মহাদেশের মধ্যে যেহেতু অবস্থিত, সে কারণে পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যক দেশ অবস্থিত যে সাগরের পাশে, সেই সাগরটি হচ্ছে ভূমধ্য সাগর। তাহলে পরের তথ্যটি লিখেন যে ভূমধ্য সাগরের পাশে সবচেয়ে বেশি দেশ অবস্থিত। ভূমধ্য সাগরের তীরে সবচেয়ে বেশি দেশ অবস্থিত হলো ভূমধ্য সাগরে। তাহলে প্রশ্নটি আসতে পারে, পৃথিবীর কোন সাগরের তীরে সবচেয়ে বেশি সংখ্যক দেশ অবস্থিত? সেটি হচ্ছে ভূমধ্য সাগর। তাহলে পৃথিবীর বেশি সংখ্যক দেশ অবস্থিত ভূমধ্য সাগরের তীরে। যেহেতু বেশি সংখ্যক দেশ ভূমধ্য সাগরের তীরে অবস্থিত, তাই ভূমধ্য সাগর হচ্ছে পৃথিবীর সবচেয়ে দূষিত সাগর। তাহলে পৃথিবীর সবচেয়ে দূষিত সাগর হচ্ছে ভূমধ্য সাগর। পৃথিবীর সবচেয়ে দূষিত সাগর হলো ভূমধ্য সাগর। তাহলে পরের তথ্যটি লেখেন, পৃথিবীর সবচেয়ে দূষিত সাগর হলো ভূমধ্য সাগর। পৃথিবীর সবচেয়ে দূষিত সাগর হলো ভূমধ্য সাগর। আচ্ছা, এখন এই ভূমধ্য সাগর আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি যে ভূমধ্য সাগরের অবস্থানটা কোন জায়গাটায়। আপনি যদি মানচিত্রে দেখেন, এই অংশটা হচ্ছে কানাডা, এই অংশটা হচ্ছে ইউএসএ আমেরিকা, এই অংশটা হচ্ছে মেক্সিকো, এখানে আছে সেন্ট্রাল আমেরিকা, এখানে সাউথ আমেরিকা, এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর, আটলান্টিক মহাসাগর, এটা হচ্ছে ইউরোপ মহাদেশ, এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ, আর এই অংশটাই হচ্ছে এই ভূমধ্য সাগর অবস্থিত। এটা হচ্ছে এশিয়া মহাদেশ, এটা হচ্ছে এশিয়া মহাদেশ, এটা হচ্ছে সেই লোহিত সাগর, এটা হচ্ছে সুয়েজ ক্যানাল, এটা হচ্ছে এডেন উপসাগর। হ্যাঁ, এই অংশটুকু হচ্ছে, এটা হচ্ছে ওশেনিয়া মহাদেশ, এটুকু হচ্ছে এশিয়া মহাদেশ। তাহলে এই যে এশিয়া, এই যে ইউরোপ এবং আফ্রিকা, এই তিনটি মহাসাগরের মাঝখানে, মহাদেশের মাঝখানে যে সাগরটি, সেই সাগরটি হচ্ছে ভূমধ্য সাগর। তাহলে পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক দেশ, অর্থাৎ ইউরোপের দেশ রয়েছে, আফ্রিকার দেশ রয়েছে এবং এশিয়ার দেশ রয়েছে। সে কারণে, এবং এখানে আমরা জানি যে এখানে মরক্কো আছে, এখানে স্পেন আছে, এখানে জিব্রাল্টার প্রণালী আছে। এই বিষয়গুলো সম্পর্কে আপনারা মানচিত্র ক্লিয়ার কনসেপ্ট নিয়ে নেবেন, কারণ এগুলো যদি মানচিত্রে আপনি ক্লিয়ারলি না বুঝেন, ইন দ্যাট কেস ইন্টারন্যাশনাল পলিটিক্স কিন্তু আপনি বুঝতে পারবেন না। ইভেন এটি বিশেষ পরীক্ষায়, মৌখিক পরীক্ষাতে, বিশেষ পরীক্ষার ভাইবা বোর্ডে কিন্তু আপনাকে ম্যাপে এটাকে দেখাতে বলা হয় যে শো দ্য ম্যাপ। হ্যাঁ, গো টু দ্য ম্যাপ অ্যান্ড শো হোয়ার ইজ দ্য মেডিটেরেনিয়ান সি, বা ভূমধ্য সাগর কোথায় অবস্থিত। তাহলে এটা কিন্তু আপনার মানচিত্রে ভালো করে বুঝবেন। তাহলে ভূমধ্য সাগরটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দূষিত সাগর। এক, ভূমধ্য সাগরের তীরে পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক দেশ অবস্থিত। দুই, ভূমধ্য সাগরের সাথে তিনটি মহাদেশের সম্পৃক্ততা আছে বা সংযুক্ত আছে। যে তিনটি মহাদেশের সাথে ভূমধ্য সাগরের সংযুক্ত আছে, সেই তিনটি মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ এবং ইউরোপ মহাদেশ। তাহলে আমরা প্রথম থেকে আবার একটু রিপিট করি। সাগর, সাগর হচ্ছে এমন একটি জলরাশি যে জলরাশির পানি হচ্ছে লবণাক্ত, এবং এই জলরাশি হচ্ছে উন্মুক্ত এবং বিস্তীর্ণ। তাহলে ভূভাগের উন্মুক্ত, বিস্তীর্ণ এবং লবণাক্ত জলরাশিকে বলা হয় সাগর। পৃথিবীতে অনেকগুলো সাগর রয়েছে এবং এটি কিন্তু সুনির্দিষ্ট না, অসংখ্য অগণিত সাগর রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য যে সাগরগুলো রয়েছে, সেই সাগরগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ চীন সাগর, ভূমধ্য সাগর, বাল্টিক সাগর, ক্যারিবিয়ান সাগর। আরেকটি সাগর আমরা লিখবো, সেটা হচ্ছে কৃষ্ণ সাগর।
বা যেটিকে বলে ব্ল্যাক সি, এই মুহূর্তে রাশিয়া ইউক্রেন ক্রাইসিস যেটি হচ্ছে, এটি মূলত ব্ল্যাক সির উপরে তার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মূলত রাশিয়া এই কারণে ইউক্রেন অ্যাটাক করেছে। এটি আমরা একটু পরে লিখবো, ব্ল্যাক সি বা যেটিকে বলা হয় কৃষ্ণ সাগর। তাহলে আমরা লিখলাম হচ্ছে ভূমধ্য সাগর, আমরা লিখলাম দক্ষিণ চীন সাগর, আমরা লিখলাম হচ্ছে ক্যারিবিয়ান সাগর। তো এখন আমরা যে সাগরটি লিখবো, যে সাগরটি হচ্ছে বাল্টিক সাগর, এবং এই বাল্টিক সাগর নিয়ে কিন্তু বিশেষ পরীক্ষায় প্রশ্নটি এসেছে। তাহলে বাল্টিক সাগর, বাল্টিক সাগর, প্রথম তথ্য হচ্ছে বাল্টিক সাগরের তীরে 3টি দেশ অবস্থিত। বাল্টিক সাগরের তীরে 3টি দেশ অবস্থিত। বাল্টিক সাগরের তীরে 3টি দেশ অবস্থিত। আচ্ছা, একটু বাই মেকিং কমেন্ট মেক মি শিওর যে আমি যেগুলো আপনাদের লেখাচ্ছি বা বলছি সেগুলো কি সবাই লিখতে পেরেছেন কিনা, কথাগুলো শুনতে লেখা দেখতে কি কোনো অসুবিধা হচ্ছে কিনা, প্লিজ একটু কমেন্ট করেন। আপনারা যারা ক্লাস করছেন দু একজন কমেন্ট করেন কোনো অসুবিধা হচ্ছে কিনা, বা লিখতে কথা শুনতে কোনো সমস্যা হচ্ছে কিনা। কোনো কি স্যার, হ্যাঁ, কোনো অসুবিধা হচ্ছে? কামরুল? না জি স্যার, আমরা নোট করতে পারছি, সমস্যা নেই স্যার। ভেরি গুড, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে বাল্টিক সি বা বাল্টিক সাগর, এই বাল্টিক সাগর হচ্ছে যেটি আপনারা লিখবেন যে সেটি হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড, ঠিক আছে, অল ক্লিয়ার। বাল্টিক সাগরের তীরে 3টি দেশ অবস্থিত, নাম্বার 1 তথ্য। নাম্বার 2 তথ্য হচ্ছে যে 3টি দেশ বাল্টিক সাগরের তীরে অবস্থিত সেই 3টি দেশ হলো লিথুয়ানিয়া। যে 3টি দেশ বাল্টিক সাগরের তীরে অবস্থিত সেই 3টি দেশ হচ্ছে লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্তোনিয়া। যে 3টি দেশ বাল্টিক সাগরের তীরে অবস্থিত সেই 3টি দেশ হচ্ছে লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্তোনিয়া। লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্তোনিয়া। বাল্টিক সাগরের তীরে যে 3টি দেশ অবস্থিত সেই 3টি দেশ হচ্ছে লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্তোনিয়া। এবং আপনারা অনেকে অবগত আছেন যে এই 3টি দেশকে বলা হয় বাল্টিক স্টেট। তাহলে পরের তথ্যটি লেখেন, এই 3টি দেশকে বলা হয় বাল্টিক স্টেটস। তাহলে কোন 3টি দেশকে বাল্টিক স্টেটস বলা হয়? এই লিথুয়ানিয়া, লাটভিয়া এবং এস্তোনিয়া, এই 3টি দেশকে বলা হয় বাল্টিক স্টেটস। বা পরীক্ষা আসতে পারে নিম্নের কোনটি বাল্টিক স্টেট, কোনটি বাল্টিক স্টেট নয়। তা লিথুয়ানিয়া, লাটভিয়া এবং এস্তোনিয়া, এই 3টি দেশকে মূলত বলা হয় বাল্টিক স্টেট। আমরা আরেকটি সাগর লিখব যেটি হচ্ছে ব্ল্যাক সি। ব্ল্যাক সি বা এটিকে বলা হয় কৃষ্ণ সাগর। এরপরে আমরা নামাজের ব্রেক দেব। ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগর। তো ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগর সম্পর্কে আমি সংক্ষেপে দুটো তথ্য লিখবো আমরা। সেটি হলো যে দেখেন, ক্রিমিয়া উপদ্বীপ, আপনারা অনেকে নাম শুনছেন ক্রিমিয়া, ক্রিমিয়া উপদ্বীপ কৃষ্ণ সাগরে অবস্থিত। ক্রিমিয়া উপদ্বীপ কৃষ্ণ সাগরে অবস্থিত বা ব্ল্যাক সিতে অবস্থিত। ক্রিমিয়া উপদ্বীপ কৃষ্ণ সাগরে অবস্থিত। 2 নম্বর তথ্য হচ্ছে 2014 সালে, এটা বিশেষ পরীক্ষা আসছে, 2014 সালে রাশিয়া ইউক্রেনের কাছ থেকে 2014 সালে রাশিয়া ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়াকে দখল করে নেয়। তাহলে ক্রিমিয়া কৃষ্ণ সাগরের তীরে অবস্থিত। আর 2014 সালে রাশিয়া ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়াকে দখল করে নেয়। 2014 সালে রাশিয়া ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়াকে দখল করে নেয়। তাহলে রাশিয়া ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়াকে দখল করে নেয় 2014 সালে। আমি আমি মনে মনে স্যার আপনাদেরকেই খুঁজছিলাম, বিশ্বাস করেন আমাদের, আমি এটিও গেছে স্যার, এটিও গেছে। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, জি বলেন। জি, হ্যাঁ, কেউ কি বলবেন, কোনো কথা বলবেন? নামাজে ব্রেক দেবো একটু পরে। হ্যাঁ, তুমি আসো আসো, হ্যাঁ, আপনারা কি কেউ কিছু বলবেন? আচ্ছা, তো আমরা
এই যে ব্ল্যাক সি, এই ব্ল্যাক সির ইম্পর্টেন্স কি, জিওপলিটিক্যাল ইম্পর্টেন্স কি, এবং রাশিয়া ইউক্রেন ক্রাইসিস রাইট নাও যেটি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, এর ব্যাকগ্রাউন্ডটা কি, এটি আফটার মাগরিব প্রেয়ার। হ্যাঁ, মাগরিব প্রেয়ার আমি এই ইনফরমেশনগুলো আপনাদেরকে দিব। তো আমরা 15 মিনিটসের জন্য আমরা নামাজের ব্রেকে যাচ্ছি, মাগরিবি নামাজের জন্য আমরা 15 মিনিটের ব্রেকে যাচ্ছি। আফটার 15 মিনিটস ইনশাল্লাহ উইল ইউ স্টার্ট। তো আমরা এখন একটু নামাজের ব্রেকে যাচ্ছি। যাও তুমি, ওই যে 15 মিনিট দিয়ে দাও। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমরা নামাজের ব্রেকের পরে আবার শুরু করলাম আমাদের আজকের ক্লাস। তো যেখানে আমি ছিলাম সাগর সম্পর্কে আলোচনায়, সর্বশেষ আলোচনা করেছিলাম ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগর। তো এটি আপনারা যদি আপনাদের কারোর ইন্টারন্যাশনাল ম্যাপ সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে রাইট নাও রাশিয়া কেন ইউক্রেনকে অ্যাটাক করেছে, বা এই অ্যাটাক করার কারণে ওয়ার্ল্ড ওয়াইড যে ক্রাইসিসটা কেন হচ্ছে। সংক্ষেপে যদি আপনাকে আমি বলি, আমরা যদি ব্ল্যাক সিটা দেখি, এই ব্ল্যাক সি, তো সেই ব্ল্যাক সি হচ্ছে এমন একটি জায়গা, যে জায়গা দিয়ে রাশিয়া রাশিয়া ব্ল্যাক সি হয়ে সে কি করে, স্ট্রেট অফ যেটিকে বলা হয় বসফরাস, অর্থাৎ বসফরাস প্রণালী হয়ে কৃষ্ণ সাগর থেকে বা ব্ল্যাক সি হয়ে সে মর্মর সাগরে প্রবেশ করে। এখন রাশিয়ার যে জিওগ্রাফিক্যাল লোকেশন, সে লোকেশন অনুযায়ী তার যে উপরের দিকে যে সাগরগুলো রয়েছে, সেই সাগরগুলোর মধ্যে আছে ব্যারেন্ট সি, আছে নর্দার্ন সি আছে, এগুলো প্রচুর পরিমাণে বরফে আবৃত, ঠান্ডা। যে কারণে রাশিয়া মূলত তার উত্তরের উপরে উপরে এবং কিংবা উত্তরে যে সাগরগুলো আছে সেদিক থেকে রাশিয়া কিন্তু মুভ করতে পারে না। আবার প্যাসিফিক ওশান বা প্যাসিফিক অঞ্চল যেটি, এখানে রাশিয়া তার যে রাজধানী ক্যাপিটাল যেটি মস্কো, সেটি তো মূলত ইউরোপ কেন্দ্রিক। তো রাশিয়া প্যাসিফিক অঞ্চলে সে মুভ করে না। প্যাসিফিক অঞ্চল বলতে এই যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, এই অঞ্চলে রাশিয়া কিন্তু মুভ করে না। রাশিয়ার যেটা মস্কো যেটা, সেটা তো ইউরোপের দিকে। আবার রাশিয়া বাল্টিক সি যেটি, বাল্টিক সাগর যেটি, এই অঞ্চলে কিন্তু সে মুভ করে না। তো রাশিয়ার জন্য সবচেয়ে যে একটি কমফোর্ট জোন, সেটা হচ্ছে ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগর। এই ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগর হয়ে রাশিয়া তার যে আমদানি রপ্তানি বাণিজ্য বা ইউরোপের রাষ্ট্রগুলোর সাথে তার যে কমিউনিকেশন, সেটা হচ্ছে মূলত সে করে। আচ্ছা, আমরা এটা নিয়ে আলোচনা হয়েছে হয়তোবা, কিংবা আলোচনা হবে আবার ইনশাল্লাহ। আমরা জানি যে আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, টু কন্টেইন সোভিয়েত ইউনিয়ন, United States of America in 1949 on 4th April formed a military alliance that was NATO. আমরা জানি 1949 সালে 4 এপ্রিল আমেরিকা একটি সামরিক জোট গঠন করে, যার নাম হচ্ছে ন্যাটো। এটার আলটিমেট উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়নকে কাউন্টার করা। দ্যাট মিনস আজকের যে রাশিয়া, এই রাশিয়াকে কাউন্টার করা কিংবা কন্টেইন করা, মানে প্রতিহত করা। এবং এই ন্যাটো গঠিত হয়েছিল মূলত আটলান্টিক মহাসাগরের তীরবর্তী দেশগুলোকে নিয়ে, স্পেসিফিকলি যদি বলি সেটি হচ্ছে নর্থ আটলান্টিক দেশগুলোকে নিয়ে মূলত এই ন্যাটো গঠিত হয়েছে। এখন ন্যাটোর মোটোটা কি? ন্যাটোর মোটো হচ্ছে যে আটলান্টিক অঞ্চলে, একটু আগে আমি আপনাদের আটলান্টিক দেখাচ্ছি, একটু পরে আবার দেখাবো, আটলান্টিক অঞ্চলে যে দেশগুলো রয়েছে, এই দেশগুলো যাতে কোনোভাবে সোভিয়েত ইউনিয়ন এই অঞ্চলে যাতে তার সাম্যবাদী যে আদর্শ, সেটি যাতে সে প্রকাশ করতে না পারে, বা সেটি যাতে সে সাম্যবাদী আদর্শকে আরো বেশি সে প্রসারিত করতে না পারে। অর্থাৎ সোভিয়েতের যে সোভিয়েত রাশিয়ার যে আপনার যে একটা প্রভাব বা ইনফ্লুয়েন্স, এটা কন্টেইন করার জন্য ন্যাটো গঠিত হয়েছে। এখন প্রশ্নটি হলো যে সেই ন্যাটো তো আটলান্টিক অঞ্চলে সীমাবদ্ধ থাকবে, এটি আপনাদেরকে আলোচনা হবে, এটা নিয়ে আমি ক্লাস নিব। ন্যাটো তো আটলান্টিক মহাসাগরে সে সীমাবদ্ধ থাকবে, সে তো ইস্টার্ন ইউরোপে এদিকে তো সে তার এক্সটেনশন করবে না। এটা ফ্রম দ্য ভেরি বিগিনিং ইট ওয়াজ কমিটমেন্ট। বাট আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়ার পার্শ্ববর্তী দেশ হচ্ছে ইউক্রেন, সেই ইউক্রেন হচ্ছে এখন ন্যাটোর মেম্বারশিপ পেতে চাচ্ছে বা ন্যাটোর সদস্য হতে চাচ্ছে। আর পশ্চিমা রাষ্ট্রগুলো, আমেরিকা সহ ওয়েস্টার্ন রাষ্ট্রগুলো ইউক্রেনকে ন্যাটোর মেম্বারশিপ দিচ্ছে। এখন আমরা জানি যে ন্যাটো ইটস আ মিলিটারি অ্যালায়েন্স। ন্যাটো, সে ন্যাটোর যে চার্টার, সে চার্টার 5 নম্বর আর্টিকেলে বলা আছে, ন্যাটোর সদস্যভুক্ত কোনো একটি দেশ, ন্যাটোর সদস্যভুক্ত কোনো একটি দেশ যদি পৃথিবীর অন্য কোনো দেশ দ্বারা আক্রান্ত হয়, তাহলে ধরে নেওয়া হবে ন্যাটোর প্রতিটি রাষ্ট্রই আক্রান্ত হয়েছে। এই মর্মে আক্রমণকারী রাষ্ট্রগুলোকে ন্যাটোভুক্ত প্রতিটি রাষ্ট্র জয়েন্টলি, মানে একত্রিতভাবে, কম্বাইন্ডলি, ইউনাইটেড হয়ে
কাউন্টার করবে বা অ্যাটাক করবে। তাহলে পরিষ্কার কথা, ইউক্রেন যদি ন্যাটোর মেম্বারশিপ পেয়ে যায় আর রাশিয়া যদি ইউক্রেনকে অ্যাটাক করে, তাহলে আমরা ধরে নিচ্ছি রাইট নাও ন্যাটোভুক্ত যত রাষ্ট্র আছে প্রতিটা রাষ্ট্রই ধরে নিবে যে রাশিয়া তাদেরকে আক্রমণ করেছে। এই কারণে রাশিয়া চাচ্ছে না ইউক্রেন ন্যাটোর সদস্য হোক, আর ন্যাটোর সদস্য হয়ে ব্ল্যাক সি অঞ্চলে ন্যাটোর ট্রুপস ডিপ্লয় করুক, ন্যাটোর যে সৈন্য এই অঞ্চলে মোতায়েন করুক। ন্যাটোর ট্রুপস যদি এই অঞ্চলে ডিপ্লয়েড হয়, ইন দ্যাট কেস রাশিয়া কিন্তু মুভ করতে পারছে না, ব্ল্যাক সিতে যাওয়ার তার রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে আপনি একটু খেয়াল করে দেখেন যে রাশিয়া তার উপরের দিকে এইদিকে সে মুভ করতে পারে না, এইদিকে মুভ করে না, আবার এইদিকে মুভ করে না। তাহলে সে বের হয় কোন দিক দিয়ে? এই অঞ্চল দিয়ে বের হয়। এ কারণে রাশিয়ার শত বাধা সত্ত্বেও, আপত্তি সত্ত্বেও ইউক্রেন যখন ন্যাটোর মেম্বারশিপ পেতে যাচ্ছে, তখনই রাশিয়ার প্রেসিডেন্ট ক্ষুব্ধ হয়েছে এবং সে কারণে 2022 সালের 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনকে অ্যাটাক করেছে। এবং তার পূর্বে আমরা জানি এই যে ব্ল্যাক সির পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার ক্রিমিয়া। এটি 1954-এ ফর্মার সোভিয়েত প্রেসিডেন্ট নিকিতা ক্রুশচেভ এটি ইউক্রেনকে গিফট করেছিল। এটা মূলত রাশিয়ারই একটি উপদ্বীপ এবং পরবর্তীতে 1991-এ সোভিয়েত কলাপস করার পর থেকে এই ইউক্রেন যখন পশ্চিমা রাষ্ট্রগুলোর সাথে রিলেশনস বিল্ড আপ করছে, তখনই পুতিন ক্ষুব্ধ হয়েছে এবং যার রেজাল্ট হিসেবে 2014 সালে রাশিয়া ইউক্রেনের কাছ থেকে তার ক্রিমিয়া উপদ্বীপটি কেড়ে নিয়েছে। অ্যাজ আ রেজাল্ট রাশিয়াকে G8 থেকে বহিষ্কার করা হয়েছে। রাইট নো G8-এর বর্তমান সদস্য 7টি, এ কারণে এটির নাম হচ্ছে বর্তমানে G7। এবং এইটার কারণে কিন্তু মূলত পশ্চিমাদের সাথে রাশিয়ার প্রেসিডেন্টের যে দ্বন্দ্বটি। এখন যদি আপনি বলেন যে স্যার হোয়াট ইজ দ্য জিওপলিটিক্যাল ইম্পর্টেন্স অফ ব্ল্যাক সি, অলরেডি ইউ হ্যাভ বিন ইনফর্মড অ্যাকর্ডিং টু জিওগ্রাফিক্যাল লোকেশন, এই ব্ল্যাক সি একটু রাশিয়ার কাছে খুবই ইম্পর্টেন্ট। এমন যদি হতো যে রাশিয়ার সাথে কোনো সীমান্ত নেই, কোনো বর্ডার নেই এবং সে অন্য দূরে অবস্থান করছে, সেই তার পাশে অবস্থান করছে ইউক্রেন যদি ন্যাটোর মেম্বারশিপ পেয়েও যায়, তাও রাশিয়ার তেমন কোনো সমস্যা নেই। বাট রাশিয়া এখানে তার সিকিউরিটি থ্রেট ফিল করছে, তার নিরাপত্তা ঝুঁকি মনে করছে। এই কারণে মূলত রাশিয়া ইউক্রেন ওয়ার হয়েছে। আমি আপনাকে ইন ব্রিফ আই হ্যাভ ট্রাইড টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড what's the reason behind it, why Russia attacked Ukraine. Please do respond everybody. Are you clear or not? প্রত্যেকে আপনাকে বুঝতে পারছেন কিনা, কি মানে অতি অল্প সময়ের মধ্যে আপনাকে বুঝতে পারছেন কিনা জিনিসটা? সবাই বুঝতে পারছেন? হ্যালো, একটু কমেন্ট করেন, সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ বলেন। হ্যাঁ আপনার ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, মানে আবার বললে ভালো হয়, আবার বললে ভালো হয় বলতে মূল কথা হচ্ছে যে এই ইউক্রেন যদি ন্যাটোর মেম্বার হয়, তাহলে ইউক্রেনকে রাশিয়ার কাছ থেকে রক্ষা করবার জন্য ন্যাটোর সৈন্য ইউক্রেনে মোতায়েন হবে। আর যখনই এই ব্ল্যাক সিতে বা কৃষ্ণ সাগরে মোতায়েন হবে বা ইউক্রেনের আশেপাশে মোতায়েন হবে, তখন তো রাশিয়া খুব বিপদে পড়ে যাবে। এই জন্য রাশিয়া চাচ্ছে না যে ইউক্রেন ন্যাটোর সদস্য পদ পাক। কিন্তু ন্যাটোর সদস্য পদ যখন পশ্চিমারা ইউক্রেনকে দিতে চাচ্ছে, তখন পুতিন ক্ষুব্ধ হয়ে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ক্ষুব্ধ হয়ে সে এই ইউক্রেনকে আক্রমণ করেছে। মানে যদি আমি সংক্ষেপে বলি, বিষয়টা হচ্ছে এটি। তাহলে আমরা মূলত ব্ল্যাক সি বুঝলাম, ব্ল্যাক সি সম্পর্কে ধারণা পেলাম, সাউথ চায়না সি সম্পর্কে পেলাম, ক্যারিবিয়ান সি সম্পর্কে পেলাম, বাল্টিক সি সম্পর্কে পেলাম, মেডিটেরেনিয়ান সি সম্পর্কে পেলাম। ইনফ্যাক্ট আমরা সাগর সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেলাম যে সাগর কি? সাগর হচ্ছে ভূভাগের উন্মুক্ত বিস্তীর্ণ এবং লবণাক্ত জলরাশিকে বলা হয় সাগর। এখন আমরা যেটা লিখবো সাগরের পরে সেটি হচ্ছে মহাসাগর। সাগরের পরে যেটি লিখবো সেটি হচ্ছে মহাসাগর। তাহলে সাগরের পূর্বে মহাসাগর, অর্থাৎ সাগরের চেয়ে বড় সেটা মহাসাগর। তাহলে লেখেন সাগরের চেয়ে, লেখেন সাগরের চেয়ে বড়, সাগরের চেয়ে বড় উন্মুক্ত বিস্তীর্ণ, সাগরের চেয়ে বড় উন্মুক্ত বিস্তীর্ণ ও লবণাক্ত জলরাশিকে বলা হয় মহাসাগর। সাগরের চেয়ে বড় উন্মুক্ত বিস্তীর্ণ ও লবণাক্ত জলরাশিকে, সাগরের চেয়ে বড় উন্মুক্ত বিস্তীর্ণ ও লবণাক্ত জলরাশিকে বলা হয় মহাসাগর। তাহলে মহাসাগর এবং সাগরের মধ্যে ডিফারেন্স হচ্ছে মহাসাগরের তুলনায় সাগর ছোট, ভাইস ভার্সা, সাগরের তুলনায় মহাসাগর বড়। তাহলে সাগরের তুলনায় আয়তনে বড়, উন্মুক্ত বিস্তীর্ণ এবং লবণাক্ত জলরাশিকে বলা হয় মহাসাগর।
প্রথম তথ্য। দ্বিতীয় তথ্য হচ্ছে পৃথিবীতে মহাসাগর রয়েছে 7টি। এটা কিন্তু স্পেসিফিক। পৃথিবীতে মহাসাগরের সংখ্যা হচ্ছে 7টি। পৃথিবীতে মহাসাগরের সংখ্যা হচ্ছে 7টি। তাহলে 7টি মহাসাগর কি কি? নাম্বার 1 হলো প্রশান্ত মহাসাগর। পৃথিবীতে মহাসাগরের সংখ্যা হচ্ছে 7টি। 1 নম্বর হচ্ছে প্রশান্ত মহাসাগর। 2 নম্বর হলো মহাসাগর হচ্ছে 5টি। একটু ভুল হয়েছে। পৃথিবীতে মহাসাগরের সংখ্যা হচ্ছে 5টি, মহাদেশ 7টি, বাট মহাসাগরের সংখ্যা হচ্ছে 5টি। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর। 3 নম্বর হচ্ছে ভারত মহাসাগর। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর। এরপরে হচ্ছে উত্তর মহাসাগর, আর 5 নম্বর হচ্ছে দক্ষিণ মহাসাগর। তাহলে পৃথিবীতে মহাসাগরের সংখ্যা হচ্ছে 5টি। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর। পৃথিবীতে মহাসাগরের সংখ্যা হচ্ছে 5টি। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর এবং দক্ষিণ মহাসাগর। এই 5টি হচ্ছে পৃথিবীতে মহাসাগর রয়েছে, বা এটা কিন্তু স্পেসিফিক। এখন আমরা এই 5টি মহাসাগর সম্পর্কে ইনফরমেশন লিখব। প্রথমে লিখব যে প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর। প্রথম তথ্য হচ্ছে পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর। পৃথিবীর বৃহত্তম মহাসাগর, পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর, অর্থাৎ আয়তনের সবচেয়ে বড় মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। এই জন্য বলা হচ্ছে পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর। 2 নম্বর হচ্ছে পৃথিবীর গভীরতম মহাসাগর প্রশান্ত মহাসাগর। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগর, পৃথিবীর সবচেয়ে গভীরতম মানে সবচেয়ে ভেতরে গভীরে সবচেয়ে গভীরতম মহাসাগর প্রশান্ত মহাসাগর। পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর বা বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর, এরপরে গভীরতম মহাসাগর প্রশান্ত মহাসাগর। এরপরে 3 নম্বর যেটি আমরা লিখব সেটি হচ্ছে প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থান। আপনারা কি কেউ পারবেন? একটু কমেন্ট করেন তো, এটা বিশেষ পরীক্ষা আসছে। প্রশান্ত মহাসাগরের যে গভীরতম স্থান যেটি, যেমন বঙ্গোপসাগরের গভীরতম স্থানের নাম হচ্ছে সোয়াস অফ নো গ্রাউন্ড, বিশেষ পরীক্ষা আসছে। আর প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থানটির নাম কি? মুখে বলতে হবে তা না, আপনি কমেন্ট করে আমাকে জানাতে পারেন। প্রশান্ত মহাসাগরের যেটা গভীরতম স্থান, হ্যাঁ এটির নাম হচ্ছে মারিয়ানা। মারিয়ানা ট্রেঞ্চ, ভেরি গুড। তাহলে দেখেন প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থান হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থান হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থান হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। আপনারা অনেকে কমেন্ট করছেন, কামরুল, শারমিন, তারপরে হচ্ছে কে যেন, সেলিনা। সেলিনা, আপনারা যারা কমেন্ট করছেন সঠিক আনসার দিয়েছেন। প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থানের নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। আরেকটি তথ্য বিশেষ পরীক্ষায় এসেছে, সেটি হলো পৃথিবীর সবচেয়ে বড় প্রবাল দ্বীপ। পৃথিবীর সবচেয়ে বড় প্রবাল দ্বীপ গ্রেট ব্যারিয়ার রিফ। এটা বিশেষ পরীক্ষা আসছে। পৃথিবীর সবচেয়ে বড় প্রবাল দ্বীপ হচ্ছে গ্রেট ব্যারিয়ার বা ব্যারিয়ার। পৃথিবীর সবচেয়ে বড় প্রবাল দ্বীপ হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ। পৃথিবীর সবচেয়ে বড় প্রবাল দ্বীপ হলো গ্রেট ব্যারিয়ার রিফ। প্রশান্ত মহাসাগরে অস্ট্রেলীয় উপকূলে অবস্থিত। পৃথিবীর সবচেয়ে বড় প্রবাল দ্বীপ গ্রেট ব্যারিয়ার রিফ প্রশান্ত মহাসাগরে অস্ট্রেলীয় উপকূলে অবস্থিত। পৃথিবীর সবচেয়ে বড় প্রবাল দ্বীপ গ্রেট ব্যারিয়ার রিফ প্রশান্ত মহাসাগরে অস্ট্রেলীয় উপকূলে অবস্থিত। তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় প্রবাল দ্বীপ বলেন তো কোনটি? কেউ কি পারেন? বলেন তো বাংলাদেশের সবচেয়ে বড় প্রবাল দ্বীপ নাম কি? প্রবাল দ্বীপের নাম কি? বাংলাদেশের সবচেয়ে বড় প্রবাল দ্বীপ বা একমাত্র প্রবাল দ্বীপ? সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন, ভেরি গুড। যেটির নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় প্রবাল দ্বীপের নাম হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ।
এবং এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত এবং এটি অস্ট্রেলীয় উপকূলে অবস্থিত। আচ্ছা, তো মোটামুটি প্রশান্ত মহাসাগর সম্পর্কে আমাদের যে তথ্যগুলো জানার প্রয়োজন বিশেষ পরীক্ষায় যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা লিখেছি প্রশান্ত মহাসাগর হয়ে। এরপরে আমরা দ্বিতীয় যে মহাসাগরটি লিখব সেটি হচ্ছে আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগর। আপনাদের সাথে কি এর আগে আমার কোনো ক্লাস হয়েছে নাকি আজকে প্রথম ক্লাস? আপনাদের সাথে কি আজকে আমার প্রথম ক্লাস? এর আগে আগে কি কোনো ক্লাস হয়েছে আপনাদের সাথে? আমাকে কি এর আগে কখনো কোথাও দেখছেন বা কোনো ক্লাস করছেন আমার? দেখিনি স্যার, আজকে প্রথম। আচ্ছা, ঠিক আছে। এরপরে আটলান্টিক মহাসাগর দিয়ে লেখেন সেটি হলো আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। আয়তনে পৃথিবীর দ্বিতীয় সেকেন্ড লার্জেস্ট ওশান হচ্ছে আটলান্টিক ওশান। আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর হচ্ছে আটলান্টিক মহাসাগর। তাহলে আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক মহাসাগর। 2 নম্বর হচ্ছে পৃথিবীর দ্বিতীয় গভীরতম মহাসাগর আটলান্টিক মহাসাগর। তাহলে বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর আর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক মহাসাগর আর দ্বিতীয় গভীরতম মহাসাগর। তাহলে দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক, আবার দ্বিতীয় গভীরতম মহাসাগর আটলান্টিক। আবারও কথাটা জেনে রাখেন, আয়তনে পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর, পৃথিবীর গভীরতম মহাসাগর প্রশান্ত মহাসাগর, আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক মহাসাগর, পৃথিবীর দ্বিতীয় গভীরতম মহাসাগর আটলান্টিক মহাসাগর। 3 নম্বর তথ্যটি আমরা লিখব সেটি হচ্ছে যে 1912 সালে বিখ্যাত জাহাজ টাইটানিক 1912 সালে বিখ্যাত জাহাজ টাইটানিক আটলান্টিক মহাসাগরে নিমজ্জিত হয়। বিখ্যাত জাহাজ টাইটানিক 1912 সালে আটলান্টিক মহাসাগরে নিমজ্জিত হয়। বিখ্যাত জাহাজ টাইটানিক 1912 সালে আটলান্টিক মহাসাগরে ডুবে যায় বা নিমজ্জিত হয়। তাহলে প্রশ্নটি হচ্ছে যে কত সালে টাইটানিক জাহাজটি ডুবে যায়? 1912 সালে। কোন মহাসাগরে? আটলান্টিক মহাসাগরে। একই প্রশ্ন, আটলান্টিক মহাসাগরে 1912 সালে কোন ঐতিহাসিক জাহাজটি ডুবে যায়? সেটি হচ্ছে বিখ্যাত টাইটানিক জাহাজটি। এটি হচ্ছে আমাদের আটলান্টিক মহাসাগর সম্পর্কে যতটুকু জানবার প্রয়োজন ততটুকু আমরা লিখলাম। এরপরে 3 নম্বর যে মহাসাগর সেটি হচ্ছে ভারত মহাসাগর। আচ্ছা, প্রত্যেকে একটু অবগত হন, আমি মিলন স্যার আমি 25th BCS থেকে 25 BCS থেকে BCS এর প্রস্তুতির সাথে সম্পৃক্ত এবং আমি নিজেও BCS পরীক্ষা দিয়েছি, 4 বার BCS ভাইভা বোর্ড ফেস করছি। সো আমি 19 ইয়ার অফ এক্সপেরিয়েন্সড এবং বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষার ক্যাডার অফিসার যারা ক্যাডার চেঞ্জ করতে যায় তাদেরকেও কিন্তু আমি পড়াই, প্রিলিমিনারি লিখিত এবং ভাইভা তিনটাই আমি পড়াই। তো প্লিজ বি ইনফর্মড, যখন আপনি BCS ভাইভা বোর্ড ফেস করবেন তখন কিন্তু এই যে তথ্যগুলো আপনাকে আমি দিচ্ছি এগুলো কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবে। এগুলো কিন্তু ভাইভা বোর্ডেরও প্রশ্ন, নট অনলি ইন প্রিলিমিনারি টেস্ট বাট অলসো ইন BCS ভাইভা বোর্ড। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট এটি আপনার শুধু তথ্যটি আপনার কাছে জানতে চাইবেন না, আপনার কিন্তু বোর্ডে দেখাবে, মানে মানে ম্যাপে কিন্তু আপনাকে দেখাতে হবে, মানচিত্রে আপনাকে দেখাতে হবে যে সেটি হচ্ছে যেমন এই যে আমি যে তথ্যগুলো লিখাচ্ছি আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে এই যে ব্ল্যাক সি কোথায় দেখান তো। এবং এই যে 43rd BCS এর ভাইবারতে অনেকে কিন্তু জিজ্ঞাসা করেছে, আমার অনেক স্টুডেন্টকে জিজ্ঞাসা করেছে ভাইবার যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ কতটা জাস্টিফাইড, রাশিয়া কি যে ইউক্রেনকে অ্যাটাক করেছে এটা কতটা জাস্টিফাইড, বা রাশিয়া ইউক্রেন ক্রাইসিস এটি ওয়ার্ল্ড ওয়াইড কি ইম্প্যাক্ট ফেলছে, আমাদের উপরে কি ইম্প্যাক্ট ফেলছে, ব্ল্যাক সি কোন জায়গায় দেখান তো, ক্যারিবিয়ান সি কোথায় দেখান তো, এগুলো কিন্তু আপনাকে ভাইবা বোর্ডে দেখাতে হয়। কাজেই আপনি এই তথ্যটি এমনভাবে জানবেন এটা একটা সিভিল সার্ভিসের একটা কম্বাইন্ড প্রিপারেশন হিসেবে আপনি গ্রহণ করবেন। এটা মানচিত্রের ওপরে আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, ম্যাপে এগুলো নিয়ে আবার আলোচনা হবে। তো একটু এভাবে আপনারা একটু জানবেন। তো ভারত মহাসাগর, এই যে একটু পরে একটা টার্ম পড়াবো আপনাদেরকে যেটি ওয়ার্ল্ড পলিটিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টার্ম। ইনফ্যাক্ট রিগার্ডিং বাংলাদেশের যে জিওপলিটিক্যাল ইম্পর্টেন্স এ অনুযায়ী আমেরিকা এবং তার যে ওয়ার্ল্ড ওয়াইড যারা কম্পিটিটর রাষ্ট্র, বিশেষ করে চায়না সহ অনেক রাষ্ট্র আছে আমেরিকার কম্পিটিটর, তারা আসলে এই প্যাসিফিক রিজিয়নে এবং ইন্ডিয়ান ওশানে কি চাচ্ছে এটা নিয়ে একটা টার্ম আছে যার নাম হচ্ছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, সংক্ষেপে যেটিকে বলে IPS, এবং এটিকে প্রমোট করার জন্য একটি মিলিটারি অ্যালায়েন্স তৈরি হয়েছে যার নাম হচ্ছে কোয়াড্রিলেটারাল সিকিউরিটি ডায়ালগ।
আমি যেগুলো পড়াচ্ছি এগুলো কি আপনারা নাম শুনছেন, এই শব্দগুলোর নাম শুনছেন আপনারা? আমি কিন্তু খুব রিস্ক লেভেলে আপনাদেরকে পড়াচ্ছি। আপনারা কি আইপিএস, তারপরে কোয়াড, অকাস, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, পিভট টু এশিয়া, স্ট্রিং অফ পার্লস, এই টার্মগুলোর নাম শুনছেন আপনারা কখনো? হ্যালো, এগুলোর নাম কি আপনারা শুনছেন? স্যার শুনেছি, কিন্তু এত বেশি বিস্তারিত জানিনি আর কি। আচ্ছা আচ্ছা, ভেরি শুধু গুড। শুনেছি। এখনো সময় আসেনি আপনাদেরকে এগুলো আরো ডিটেল জানবেন, তার একটা প্রাথমিক একটা ধারণা আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করছি। তাহলে ভারত মহাসাগর, এই ভারত মহাসাগর সম্পর্কে প্রথম তথ্য হচ্ছে আয়তনে পৃথিবীর তৃতীয়, মানে থার্ড, আয়তনে আয়তনে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগর ভারত মহাসাগর। আয়তনে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগর ভারত মহাসাগর। কামরুলি পড়াশোনা কোন সাবজেক্টে কামরুল? স্যার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ লিটারেচার। ও, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঢাকা থেকে ক্লাস করছেন না ঢাকার বাইরে? স্যার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ও লিটারেচার। আচ্ছা আচ্ছা, সরি, আমি ভুল 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 বুঝেছি। ঢাকা থেকে ক্লাস করতেছেন আপনি? স্যার না স্যার, আমি কুষ্টিয়া থেকে, স্যার কুষ্টিয়া ইউনিভার্সিটিতে পড়ি, কুষ্টিয়া ইসলাম ইউনিভার্সিটি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? জি স্যার, আমার হোম ডিস্ট্রিক্ট পাবনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে। তো যেখানে আমি ছিলাম সেটি হচ্ছে যে ভারত মহাসাগর। এই ভারত মহাসাগর হচ্ছে, এক নম্বর তথ্য হচ্ছে আয়তনে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগর। আয়তনে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগর হচ্ছে, হ্যাঁ, পরশ স্যার আপনার ক্লাস অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ পরশ। কামরুল, আপনি কি কুষ্টিয়া প্রপারে থাকেন নাকি এতে এ, এ, ওইদিকে থাকেন, ইউনিভার্সিটির ওইদিকে? স্যার ইউনিভার্সিটির কাছাকাছি থাকি আর কি। আমি কিন্তু, আমার বাড়ি কিন্তু ওইদিকে আর কি, এই জন্য জিজ্ঞেস করলাম। স্যার কোথায় আপনার বাসা? আমার বাড়ি হচ্ছে মেহেরপুরে, কুষ্টিয়ার মেহেরপুরে, মানে মেহেরপুরের গাংনীতে। আর আমি আমি বুঝতে আমি আমি বড় হয়েছি কুষ্টিয়াতে। আমি পড়াশোনা করছি কুষ্টিয়া সরকারি কলেজ থেকে। আর পাবনার এসপি ছিল আমার 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 ফ্রেন্ড, সাঁতার ব্যাচের আর কি, মিলি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা, যাই হোক। আহ, তো যেখানে আমি ছিলাম সেটা হচ্ছে ভারত মহাসাগর। ভারত মহাসাগর হচ্ছে আয়তনে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগর ভারত মহাসাগর। আর পরের তথ্য হচ্ছে পৃথিবীর তৃতীয় গভীরতম মহাসাগর, এটাও কিন্তু ভারত মহাসাগর। তাহলে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগর ভারত মহাসাগর, আবার পৃথিবীর তৃতীয় গভীরতম মহাসাগর ভারত মহাসাগর। এরপরে আমরা যে তথ্যটা লিখবো সেই তথ্যটি হচ্ছে এই ইন্ডিয়ান ওশানে কতগুলো রাষ্ট্র রয়েছে, যে রাষ্ট্রগুলো খুবই ইম্পর্টেন্ট। তার মধ্যে আমরা যেমন লিখবো যে মরিশাস, 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 মালদ্বীপ, মরিশাস, মালদ্বীপ, শ্রীলঙ্কা, সিসিলি। মরিশাস, মালদ্বীপ, শ্রীলঙ্কা, সিসিলি প্রভৃতি রাষ্ট্রগুলো ভারত মহাসাগরে অবস্থিত। মরিশাস, মালদ্বীপ, শ্রীলঙ্কা, সিসিলি প্রভৃতি রাষ্ট্রগুলো ভারত মহাসাগরে অবস্থিত। আচ্ছা, মোটামুটি আমরা এই মহাসাগর সম্পর্কিত তিনটি মহাসাগর আমাদের কাছে ইম্পর্টেন্ট। এখন যে কথাটা আপনাদেরকে আমি একটু বলতে চাচ্ছি, আপনারা হয়তো অনেক সময় পেপার পত্রিকায় পড়েন বা শব্দগুলো জেনে থাকবেন। ব্যাপারটা হচ্ছে যদি আমি আপনাকে দেখাই, তাহলে এই অংশটা হচ্ছে ভারত মহাসাগর বা ইন্ডিয়ান ওশান। আর এর পাশেই রয়েছে আমাদের বে অফ বেঙ্গল। এই বে অফ বেঙ্গলের পাশে আছে আমাদের বাংলাদেশ, এখানে আছে ইন্ডিয়া, এখানে আছে মিয়ানমার, আরো নিচে যদি আসি আমরা, এটা আছে থাইল্যান্ড, এদিকে আছে স্ট্রেট অফ মালাক্কা বা মালাক্কা প্রণালী। এই অংশটা হচ্ছে টোটালটা হচ্ছে প্যাসিফিক ওশান বা প্যাসিফিক রিজন বা প্রশান্ত মহাসাগর। আর এই অংশটা হচ্ছে আটলান্টিক, সরি, ভারত মহাসাগর বা ইন্ডিয়ান ওশান। তাহলে এই যে ইন্ডিয়ান ওশান, এই ইন্ডিয়ান ওশান মানে ভারত মহাসাগর, এবং প্যাসিফিক ওশান প্রশান্ত মহাসাগর, এই দুটো অংশকে কানেক্টেড করেছে এই অংশটা। এই জন্য এটিকে বলা হচ্ছে প্যাসিফিক। প্যাসিফিক মানে হচ্ছে প্রশান্ত। আর ইন্দো, এই ইন্দো শব্দটি হচ্ছে ইন্ডিয়ান ওশানকে বোঝাচ্ছে, ইন্দো। আর এটাকে বলা হচ্ছে প্যাসিফিক। প্যাসিফিক, প্যাসিফিক মানে প্রশান্ত। এই অঞ্চল এবং এই অঞ্চলে যে দেশগুলো রয়েছে এই দেশগুলোকে বোঝানো হচ্ছে ইন্দো প্যাসিফিক রিজিয়ন, ইন্দো প্যাসিফিক রিজিয়ন। এখন আমরা আগে আপনাদেরকে একবার দেখাইছিলাম কিন্তু আটলান্টিক ওশান, এবং সেখানে আমেরিকার অবস্থান কোন জায়গাটা সেটা আপনাদেরকে বলেছিলাম। এবং প্রতিটা সময়ে পৃথিবীর এক একটা অঞ্চল এক একটা কারণে গুরুত্ব পায়। যেমন আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, রিগার্ডিং জিওপলিটিক্যাল ইম্পর্টেন্স, আটলান্টিক ওশান ওয়াজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
বাট রাইট নাও উই আর লিভিং অ্যাট দ্য এজ অফ 21st সেঞ্চুরি। এই অবস্থায় ওয়ার্ল্ড পলিটিক্সে বা গ্লোবাল পলিটিক্সে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স পাচ্ছে প্যাসিফিক ওশান এবং এই ইন্ডিয়ান ওশান। কেননা এই অঞ্চলে বিশেষ করে চায়না হচ্ছে একটি গ্লোবাল পাওয়ার এবং পটেনশিয়াল সুপার পাওয়ার। চায়নার ইকোনমি যেভাবে ইনক্রিজড হচ্ছে, আগামী দিনে চায়না পৃথিবীকে লিডারশিপ দিবে এবং 2030 সালে ফর্মালি আমেরিকাকে টপকে যাবে চায়নার অর্থনীতি। এই জন্য আমেরিকা তার ওয়ার্ল্ড ওয়াইড একমাত্র কম্পিটিটর ভাবছে চীনকে। রাশিয়াকে ভাবছে সে মিলিটারি অ্যাসপেক্টে, চীনকে ভাবছে সে ইকোনমিক অ্যাসপেক্টে। আর রাশিয়া এবং চীন দুটি রাষ্ট্র যদি ইউনাইটেড হয়, তাহলে ওয়ার্ল্ড ওয়াইড আমেরিকার যে ডমিনেন্স, সেই ডমিনেন্স সেটা আপনি ডলার দিয়ে বলেন কিংবা অন্যান্য দিক থেকে বলেন, তাদের ডমিনেন্সটা আমেরিকার কমে যাবে। এই জন্য আমেরিকা কিন্তু চীনকে এক ধরনের ডিস্টার্ব করাবার জন্য কিন্তু তাইওয়ানকে উস্কে দিচ্ছে, যে তাইওয়ান যাতে চীনের অধীনতা থেকে স্বাধীনতা ডিক্লেয়ার করুক। এই জন্য তাইওয়ান চীন একটা ইস্যু, আমরা এটা নিয়ে আলোচনা হবে। একই সাথে রাশিয়া ইউক্রেন ওয়ারে কিন্তু আমেরিকা এবং তার ওয়েস্টার্ন অ্যালাইগুলো তারা কিন্তু ইউক্রেনকে সহযোগিতা করছে। একটা, সেটা হচ্ছে রাশিয়ার শক্তি কমানোর জন্য। একবিংশ শতকে দুটি রাষ্ট্র আমরা জানি ইতোমধ্যে, ইন্ডিয়া কিন্তু অলরেডি পৃথিবীর লার্জেস্ট পপুলাস স্টেট হিসাবে ডিগনিটি পেয়েছে এবং রেকগনাইজড পেয়েছে। ওয়ান্স আপন এ টাইম পৃথিবীর লার্জেস্ট পপুলাস স্টেট ছিল চায়না। এখন ইন্ডিয়া কিন্তু দ্বিতীয় অবস্থানে ছিল জনসংখ্যার দিক থেকে, এখন প্রথম অবস্থানে ইন্ডিয়া চলে গেছে এবং ইন্ডিয়ার ইকোনমি কিন্তু একটা রাইজিং ইকোনমি। তাহলে বলা হচ্ছে যে এশিয়া প্যাসিফিক রিজিয়নে আমরা জানি যে ইন্ডিয়ার সাথে চীনের একটা কম্পিটিশন রয়েছে এবং আমরা জানি যে ট্রাডিশনাল যুদ্ধ হয়েছে চীনের সাথে ইন্ডিয়ার, যেটা 45th বিসিএস পরীক্ষা আসছে 1962 সালে চীন ইন্ডিয়া যুদ্ধ হয়েছে এবং বেশ কিছু অঞ্চল নিয়ে চীনের সাথে ইন্ডিয়ার কনফ্লিক্ট রয়েছে। তিব্বত নিয়ে আছে, 7 সিস্টার্স নিয়ে আছে, কাশ্মীর ইস্যু নিয়ে আছে। আর আমেরিকার সাথে চীনের যে কনফ্লিক্টটা, এটা কনফ্লিক্ট বলবে, এটা হচ্ছে ইকোনমিক কম্পিটিটর। তাদের সাথে ট্রেড ওয়ার হয়েছে ট্রাম্পের আমলে। এখন আমেরিকা চিন্তা করছে যে নিয়ার ফিউচার আর ফার ফিউচার ইন গ্লোবাল পলিটিক্স আই হ্যাভ টু ফেস প্রবলেম রিগার্ডিং চাইনিজ ইকোনমিক যে রাইজিং ইকোনমি। এই কারণে চীনকে কাউন্টার করার জন্য আমাকে এমন একটি মিত্রের সন্ধান নিতে হবে যে মিত্রের সাথে চীনের কনফ্লিক্ট রয়েছে বা চীনের বাইলেটারাল কনফ্লিক্ট আছে। সেই মিত্র কোনটি? সেটা হচ্ছে রিপাবলিক অফ ইন্ডিয়া, দ্যাট মিনস ইন্ডিয়া। এই কারণে ইন্ডিয়ার অবস্থান যেহেতু এই বে অফ বেঙ্গলে, এই কারণে আমেরিকা ইন্ডিয়ার সাথে একত্রিত হয়ে জাপান এবং অস্ট্রেলিয়াকে নিয়ে একটি মিলিটারি অ্যালায়েন্স, আমি যদি বলি এটি মিলিটারি অ্যালায়েন্স বলবো না, এটি একটা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স যার নাম হচ্ছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। এটা আমি ডিটেল আপনাদেরকে পরবর্তীতে পড়াবো ইনশাল্লাহ। এগুলো খুবই রিস্ক লেভেলের কথা, হ্যাঁ, এগুলো শুধু প্রিলিমিনারির জন্য না, এটা লিখিত ভাইবার জন্য এটি ইম্পর্টেন্ট কথাগুলো। এই কৌশলকে বলা হয় ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। এই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির উদ্দেশ্য হচ্ছে ইন্ডিয়ান ওশান এবং প্যাসিফিক ওশান এই অঞ্চলে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর উপরে 4টি রাষ্ট্র তার প্রভাব বিস্তার করবে। 4টি রাষ্ট্র কি কি? এটা ইউএসএ, তারপরে হচ্ছে আগে বলেছি ইন্ডিয়া, তারপরে জাপান এবং অস্ট্রেলিয়া। এই 4টে রাষ্ট্র মিলে মূলত আইপিএস ফর্ম হয়েছে 2017 সালে। আচ্ছা, এরপরে এখন যদি এই অবস্থায় যদি চীন যদি তাদেরকে ডিস্টার্ব করে, মিলিটারি দিক থেকে যদি তাদের সাথে কম্পিটিট করতে আসে, তাহলে চীনকে কাউন্টার করার জন্য তারা 4টি রাষ্ট্র একটি মিলিটারি অ্যালায়েন্স তৈরি করেছে যার নাম হচ্ছে, আপনারা অনেকে নাম শুনছেন, এটার নাম হচ্ছে কোয়াড হচ্ছে কোয়াড্রিলেটারাল সিকিউরিটি ডায়ালগ। এখন যেহেতু বাংলাদেশ এই অঞ্চলে একটি স্টেক হোল্ডার, বাংলাদেশ যেদিকে যাচ্ছে সেই দিকটা কিন্তু অনেকটা বড় হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট বাংলাদেশকে চায়না কাছে টানছে, বাংলাদেশকে ইন্ডিয়া কাছে টানছে, বাংলাদেশকে আমেরিকা কাছে টানছে তার জিওপলিটিক্যাল অবস্থানের কারণে। এই কারণে আমরা যদি একটু গ্লোবাল পলিটিক্সের দিকে তাকাই, তাহলে বাংলাদেশ রাইট নাও ইজ বিং গিভেন ইম্পর্টেন্স ফ্রম চায়না, ফ্রম ইন্ডিয়া, ফ্রম আমেরিকা, যেটা আমাদের ইন্টারনাল পলিটিক্স কিন্তু একটা প্রভাব পড়ছে। এ কারণে আপনাকে যদি বলা হয় যে এই যে বে অফ বেঙ্গল, এই বে অফ বেঙ্গলে আমাদের অবস্থানের কারণে আমাদের সুবিধা কি পাচ্ছি আর অসুবিধা কি হচ্ছে, এটা নিয়ে আসলে কথা বলতে পারে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, আমাদের মূল আলোচনা শেষ করতে পারবো না, তাই আমি কথা সংক্ষেপ করছি। আপনারা ইতোমধ্যেই আপনারা ইঙ্গিত পেয়েছেন যে হুইচ মেসেজ আই উড লাইক টু কনভে ইউ। এখন বাংলাদেশ হচ্ছে এই অঞ্চলের একটা স্টেক হোল্ডার, কারণ বাংলাদেশ এই বে অফ বেঙ্গল, এই বে অফ বেঙ্গল হচ্ছে, এবং এই যে রুটটা হচ্ছে প্যাসিফিক ওশান এবং ইন্ডিয়ান ওশানকে কানেক্টেড করছে। কাজে বাংলাদেশ যদি আমেরিকান বেল্টে চলে যায় তাহলে চীন বিপদে পড়ে যাচ্ছে, আবার বাংলাদেশ যদি চীনের বেল্টে চলে যায় তাহলে আমেরিকা বিপদে পড়ে যাচ্ছে। এ কারণে বাংলাদেশকে বারবার করে আমেরিকা বলছে যে আমাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে তোমরা আসো, তোমরা কোয়াডে চলে আসো।
এবং চাইনিজ অ্যাম্বাসেডর বেশ কিছুদিন আগে তিনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন আমাদের পররাষ্ট্র দপ্তরের উদ্দেশ্য করে, সেটা বলছিলেন যে বাংলাদেশ জয়নিং কোয়াড উড অ্যাফেক্ট চীনো বাংলাদেশ রিলেশনস। বাংলাদেশ যদি কোয়াডে যুক্ত হয় তাহলে চীনের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের একটা অবনতি হবে। এবং আমরা জানি ডিউরিং আওয়ার লিবারেশন ওয়ার হোয়াট ওয়াজ দ্য ইম্পর্টেন্স অফ ইন্ডিয়া, সোভিয়েত রাশিয়া, তারা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। ইভেন চায়না এবং আমেরিকার মতো দুটি সুপার পাওয়ার বা গ্লোবাল পাওয়ার, তারা কিন্তু আমাদের লিবারেশন ওয়ারে আমাদেরকে কিন্তু এক অর্থে কিন্তু অসহযোগিতা করেছে এবং আলটিমেটলি পাকিস্তানকে তারা সহযোগিতা করেছে। বাট সে অর্থে কিন্তু আমেরিকা এবং চায়না কিন্তু আমাদের একটি ট্র্যাডিশনাল শত্রু হওয়ার কথা। বাট ওয়ান থিং ইউ হ্যাভ টু কিপ ইউর মাইন্ড দ্যাট ইন ইন্টারন্যাশনাল পলিটিক্স নাথিং ইজ ফাইনাল হিয়ার, এভরিথিং ইজ সেমিফাইনাল, অ্যান্ড নো স্টেট ইজ আলটিমেট ইউর ফ্রেন্ড অর এনিমি। সময় এবং স্বার্থের কারণে রাষ্ট্রগুলো শত্রু রাষ্ট্র বন্ধুতে, বন্ধু রাষ্ট্র শত্রুতে কনভার্টেড হয়। এখন চীনের কাছ থেকে আমরা হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট পাচ্ছি। চীন আমাদের মিলিটারি অ্যাসপেক্টে সহযোগিতা করছে, আমাদের মেগা প্রজেক্টগুলোতে চীনের ইনভেস্টমেন্ট রয়েছে, আমাদের কোঅপারেট করছে। ইভেন রোহিঙ্গাজ ইস্যুস, এই ইস্যুসগুলোকে যদি আমাদেরকে সলভ করতে হয় সেক্ষেত্রে চীনের ইনভলভমেন্ট খুবই দরকার। এই কারণে আমরা এককভাবে কিন্তু আমেরিকান বেল্টে যেতে পারছি না, আবার এককভাবে কিন্তু ইন্ডিয়ার কথাও শুনতে পাচ্ছি না, এবং সেটা কিন্তু আমাদের চীনের সাথে আমাদের সম্পর্ক রাখতে হচ্ছে। আবার যদি আমরা চীনের সাথে যুক্ত হয়ে যাই তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব। কেন বিপদে পড়বো? কেননা আমরা 3 দিক দ্বারা ইন্ডিয়া কর্তৃক সারাউন্ডেড। আমাদের উত্তরে আছে ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, পশ্চিমে পশ্চিমবঙ্গ, পূর্ব দিকে আসাম, ত্রিপুরা, মিজোরাম, দক্ষিণ দিকে ইন্ডিয়ার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এবং ইন্ডিয়া হচ্ছে আমাদের নেবারিং কান্ট্রি। এবং আপনারা গতদিন জেনেছেন যে ইন্ডিয়া কিন্তু অলরেডি মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে, এবং তার একটা প্রভাব কিন্তু আমাদের দেশে কিন্তু অলরেডি শুরু হয়েছে ব্যবসায়ীরা। তো যাই হোক, অনেকগুলো ইস্যুতে আমি আপনাকে কথা বলছি। তো এই অবস্থায় যদি আমরা আমাদের জিওপলিটিক্যাল ইম্পর্টেন্সটা যদি আমরা না বুঝি, তাহলে এটা নিয়ে আমরা গ্লোবাল পলিটিক্সে আমরা কি ডিগনিটি পাবো, নাকি আমরা কি ডিসক্রিমিনেটেড হব, নাকি আলটিমেটলি আমরা কিন্তু টর্চার্ড হব, নাকি কি হবে? স্যার, হ্যাঁ, বাংলাদেশ যদি ব্রিক্সে যোগ দেয় তাহলে কি সম্ভাবনা আছে এখানে? খুব চমৎকার প্রশ্ন। কে প্রশ্ন করলো গো? প্রশ্নটা কে করলো? একটু স্যার, আমি হিসাব বেস। ও আচ্ছা, আপনার পড়াশোনা কোন সাবজেক্টে? স্যার, আমি পলিটিক্যাল সায়েন্স আছি। আচ্ছা, তাহলে তো আপনার 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 প্রশ্ন খুব রিস্ক লেভেলের। আমি আনসারটা পরে দিব এক সময়। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আপনি অলরেডি বুঝতে পারছেন যে আমি কোন লেভেলে পড়াচ্ছি, বুঝতে পারছেন না? হ্যাঁ, জি স্যার, অনেক ভালো স্যার। মানে যে আমি স্যার, হ্যাঁ বলেন। জি স্যার, আমাদের এই কোর্সে স্যার এবার আইপিএস ব্রিক্স এগুলো ছিল, তো সেই জন্য স্যার এই কোশ্চেনটা করছি। ডেফিনেটলি, এবং ইন বিসিএস ভাইভা বোর্ড হ্যাঁ। ইউ উইল বি আস্কড অ্যাবাউট দিস টাইপ অফ কোশ্চেনস। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ আমি এটা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, Thank you, থ্যাংক ইউ। আচ্ছা, তো মোটামুটি আমরা সাগর মহাসাগর নিয়ে মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দিয়েছি। এখন আমরা যে বিষয়টা নিয়ে পড়বো সেটা হচ্ছে আমাদের যেটা উপসাগর। আসলে এই 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 আলোচনাগুলো মানে ইনফরমেশন গুলো আমি আপনাদেরকে দিয়ে খুব বেশি প্রাউড ফিল করি না। মানে আমি যদি বলি দিস ইজ দ্য ফ্যাক্ট, কেননা এটা হচ্ছে ইনফরমেশন, এটা তো আপনাকে দিয়ে আমার স্পেশালিটি সেটা আমি কিভাবে আপনাকে বোঝাবো। এই জন্য আপনাদেরকে কিন্তু আমি বারবার করে বোঝাতে চাচ্ছি, যদি আপনি গ্লোবাল পলিটিক্স সম্পর্কে একটা কনসেপ্ট নিতে চান, কোন দিকে গ্লোবাল পলিটিক্স যাচ্ছে, আমরা কেন জিও পলিটিক্যাল অ্যাসপেক্ট ইম্পর্টেন্স পাচ্ছি, আমাদের ফরেন পলিসি কি হওয়া উচিত, আমাদের যে নেবারিং কান্ট্রিগুলো আছে তাদের সাথে আমাদের যে বিভিন্ন ইস্যুতে আমাদের রিলেশনসগুলো কেমন হওয়া উচিত, এবং একবিংশ শতকে আপনি যদি এই মুহূর্তে দেখেন যে একটা সময় যখন কলোনিয়াল পিরিয়ড ছিল তখন কিন্তু ল্যান্ড ফোর্স খুব ইম্পর্টেন্স ছিল, বাট এই মুহূর্তে যাদের নেভাল ফোর্স এবং এয়ারফোর্স শক্তিশালী সে রাষ্ট্রগুলো কিন্তু এখন গ্লোবাল পলিটিক্সে বড় একটি প্রভাব বিস্তার করতে চাচ্ছে, স্পেশালি যাদের নেভাল ফোর্স। কেননা এটা নিয়ে আসলে অনেক কথা আছে, আসলে এত বেশি কথা আছে। আমরা পৃথিবীর যে টোটাল আয়তন, সে আয়তনের 70% হচ্ছে মানে জলরাশি, আর প্রায় অলমোস্ট 30% হচ্ছে স্থল। আমরা সভ্যতার উষালগ্ন থেকে এই আজ পর্যন্ত আমরা কিন্তু স্থলের সম্পদ নিয়ে কিন্তু বিভিন্ন সময় ঝামেলা হয়েছে, বাট আমরা জানি না যে 70% জলরাশি যেখানে আছে, মানে যে আছে, তার নিচে কি পরিমাণ সম্পদ রয়েছে। ইভেন আমাদের বে অফ বেঙ্গলে হিউজ পরিমাণ সম্পদ রয়েছে। এই যে দক্ষিণ চীন সাগর, স্পার্টলি দ্বীপপুঞ্জ, এগুলো যদি আপনাকে আমি পড়াই, এটা অনেক আলোচনা রয়েছে। সাউথ চায়না সি কেন ইম্পর্টেন্স পাচ্ছে, চীনের 9 রেখাটা কি, চীনের সৈনিক মানচিত্রে কি দাবি করে, আমেরিকা কেন তাইওয়ান ইস্যুতে চীনকে বিপাকে ফেলার জন্য কেন তাইওয়ানকে পেট্রোনাইজ করছে, এটার অনেকগুলো ইস্যু রয়েছে। এই যেটা আমি কনসেপ্ট আপনাদের দিয়েছি ব্ল্যাক সি সম্পর্কে, রাশিয়া ইউক্রেন ওয়ার কোন দিকে যাচ্ছে। ইভেন আমাদের ইন্টারনাল ইস্যুতে রাশিয়ার মতো একটি রাষ্ট্র যেটি খুব বেশি ইন্টারনাল পলিটিক্সে খুব বেশি ইনভলভ থাকতো না বা ছিল না, কিন্তু রাশিয়া ইদানিং আমাদের এই বর্তমান সিচুয়েশনে কিন্তু আমাদেরকে এক ধরনের স্টেটমেন্ট দিচ্ছে। এরকম অনেকগুলো কথা আছে, সেগুলো একটাই কারণ
যদি আমরা ল্যান্ডলকড হতাম তাহলে ইন রিসেন্ট টাইম আমরা যেভাবে গ্লোবাল পলিটিক্স ইম্পর্টেন্স পাচ্ছি সেই ইম্পর্টেন্স কিন্তু আমরা পেতাম না, কারণ আমাদের নিচে রয়েছে বে অফ বেঙ্গল। এই বে অফ বেঙ্গলটি হচ্ছে আগামী দিনে ওয়ার্ল্ড পলিটিক্সের একটা গেম চেঞ্জার। যে কারণে যেমন তুরস্ক, এই তুরস্ক কেন রাশিয়ার কাছে ইম্পর্টেন্স পায়, তুরস্ক কেন আমেরিকার কাছে ইম্পর্টেন্স পায়, আমি আপনাদেরকে একটা কথা বলছি যে আমার এই আলোচনাগুলো এত বেশি ইফেক্টিভ, ইনফরমেটিভ এবং ইম্পর্টেন্ট যখন আপনি সিভিল সার্ভিস পরীক্ষায় প্রিলিমিনারি পাস করবেন, লিখিত পাস করবেন, ভাইবা পাস করবেন, তখন আপনি বুঝবেন যে আমি আপনাদেরকে কোন জিনিসগুলো ডেলিভারি দিয়েছি। এটা নিছক কোনো গাইড বইয়ের কথা আপনাদেরকে কিন্তু আমি বলছি না, এবং আপনারা দেখছেন আমি কিন্তু কোনো স্লাইড দিয়ে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি না, আমি কিন্তু আমার মাথা দিয়ে কিন্তু আপনাকে পড়াচ্ছি। তাহলে বুঝেন যে এটা কতটা ইম্পর্টেন্ট। তো আপনি যদি এই বিষয়গুলো সম্পর্কে একটা ভালো ধারণা থাকে, মহাদেশগুলো কোথায় অবস্থিত, মহাসাগরগুলো কোথায় অবস্থিত, ইনফ্যাক্ট ইন্টারন্যাশনাল ম্যাপ সম্পর্কে, তারপরে স্ট্রেটগুলো কোনগুলো, মানে প্রণালীগুলো কোন জায়গায় অবস্থিত, আমাদের অবস্থানগুলো কোন জায়গায়, তাহলে আপনি পলিটিক্স বুঝবেন। আর যেগুলো তথ্য, এই যে হ্রদ পড়ালাম আমি আপনাকে, ধরেন গভীরতম হ্রদ বৈকাল হ্রদ, বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর, এটা আসলে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল, হ্যাঁ, তারপরে বৃহত্তম জলপ্রপাত নায়াগ্রা, এটার মধ্য দিয়ে আসলে আমি কোনো স্পেশালিটি পাইনি বা আমি প্রাউড ফিল করিনি, এগুলো তো ইনফরমেশন, আমি আপনাদের এগুলো দিব, বাট যে কথাগুলো বলছি এগুলো আপনাদের কিন্তু জানতে হবে। তো উপসাগর দিয়ে যেটা আপনারা লিখবেন যে সেটা হচ্ছে তিন দিক স্থল দ্বারা বেষ্টিত। আচ্ছা, আমাকে একটু কমেন্ট করেন যে আমি যে কথাগুলো আপনাদেরকে বুঝাচ্ছি, যেহেতু এটি একটা অনলাইন ক্লাস, আমি চাই যে প্রতিটা ক্লাসে আমাদের মধ্যে একটা ইন্টারাকশন হোক। প্রত্যেকে কি আমার কথাগুলো বুঝতে পারছেন? মানে আমি কি আপনাদেরকে কোনো মেসেজ কনভে করতে সক্ষম হচ্ছি? প্লিজ একটু কমেন্ট করেন, মানে আপনাদেরকে কি আমি বুঝাতে পারছি? হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, আই এম জি ট্রাইং স্যার। মাই লেভেল বেস্ট, হ্যাঁ, আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড, প্লিজ ইউ হ্যাভ টু বি কনসেন্ট্রেটেড। আপনারা একটু খেয়াল করবেন। তো উপসাগর যেটা আমরা লিখলাম সেটা হচ্ছে তিন দিক, হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। অনেকে আপনার কমেন্ট করছেন, ইয়েস স্যার, এটা আমাকে খুব উদ্বুদ্ধ করছে। লেখেন তিন দিক স্থল দ্বারা বেষ্টিত, তিন দিক স্থল দ্বারা বেষ্টিত বিস্তীর্ণ ও লবণাক্ত জলরাশিকে, তিন দিক স্থল দ্বারা বেষ্টিত বিস্তীর্ণ ও লবণাক্ত জলরাশিকে বলা হয় উপসাগর। তিন দিক স্থল দ্বারা বেষ্টিত, হ্যাঁ, ফারজানা, পলিশ, তারপরে সীমা, পরশ, সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা। তিন দিক স্থল দ্বারা বেষ্টিত বিস্তীর্ণ উন্মুক্ত জলরাশিকে বলা হয় উপসাগর। তাহলে উপসাগর হচ্ছে ঠিক এই টাইপের, একটু খেয়াল করে দেখেন, উপসাগর হচ্ছে ঠিক এই টাইপের। এটা একটা উপসাগর হতে পারে, আবার এটাও একটা উপসাগর হতে পারে। দুটো উপসাগরের মধ্যে ডিফারেন্সটা কি দেখেন, মানে কমন বিষয়টা কি দেখেন, এটা একটা দিক, এটা একটা দিক, এটা একটা দিক, তার মানে তিন দিক, আর বাকি আছে শুধু একটা দিক। এদিকে কিন্তু শুধু পানি থাকবে, এই জন্য বলা হচ্ছে তিন দিক স্থল, আর একদিকে জল। তিন দিক স্থল দ্বারা বেষ্টিত আবদ্ধ জলরাশি, মানে তিন দিক স্থল দ্বারা বেষ্টিত যে জলরাশি সেটা উন্মুক্ত এবং বিস্তীর্ণ এবং লবণাক্ত। আবার এটা কিন্তু তিন দিক, দেখেন একটা দিক বাদে বাকি কিন্তু এটা একটা দিক, এটা একটা দিক, এটা একটা দিক। তাহলে এটা এবং এটার মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে, দেখেন, এটা হচ্ছে এর মুখটা হচ্ছে চওড়া, এই যেটার মুখ চওড়া সেটিকে বলা হয় হচ্ছে বে, আর যেটার মুখটা হচ্ছে কনজাস্টেড সেটাকে বলা হয় গালফ। তাহলে যেমন গালফ অফ মেক্সিকো মানে মেক্সিকো উপসাগর, পার্সিয়ান গালফ, কিন্তু এটাকে আমরা কি বলি? বে অফ বেঙ্গল। এই বে অফ বেঙ্গল এটার বাংলা অর্থ হচ্ছে বঙ্গোপসাগর, যেটার মুখটা হচ্ছে চওড়া। তাহলে তিনটা দিক স্থল দ্বারা বেষ্টিত যে জলরাশি, লবণাক্ত এবং সেটিকে বলা হয় উপসাগর। এ হচ্ছে মূলত উপসাগর সম্পর্কে কনসেপ্ট। এখন পৃথিবীতে অনেক উপসাগর রয়েছে, সাগর যেহেতু অগণিত অসংখ্য, তাহলে উপসাগর তো আসলে অগণিত অসংখ্য। তো তার মধ্যে আমরা কয়েকটি উপসাগর লিখতে পারি, যেমন উল্লেখযোগ্য উপসাগর, যেমন বঙ্গোপসাগর এর একটা পরিচয় আমরা লিখতে পারি, বঙ্গোপসাগর ভারত মহাসাগরে অবস্থিত। বঙ্গোপসাগর কোথায় অবস্থিত? উত্তর ভারত মহাসাগরে অবস্থিত। বঙ্গোপসাগর ভারত মহাসাগরে অবস্থিত। তারপরে মেক্সিকো উপসাগর এটা আটলান্টিক মহাসাগরে অবস্থিত। মেক্সিকো উপসাগর হচ্ছে আটলান্টিক মহাসাগরে অবস্থিত, আর সাগর হিসাবে ক্যারিবিয়ান সাগরে অবস্থিত। আটলান্টিক মহাসাগরে বা ক্যারিবিয়ান সাগরে অবস্থিত হচ্ছে এই মেক্সিকো উপসাগর। তাহলে মেক্সিকো উপসাগর এটা আটলান্টিক মহাসাগরে অবস্থিত এবং এটি ক্যারিবিয়ান সাগরে অবস্থিত।
আচ্ছা, এরপরে আমরা যেটি লিখব, উল্লেখযোগ্য দুটি উপসাগর আমি লিখলাম। এরপর আমরা একটু নতুন টপিকে যাব, সাগর, মহাসাগর, উপসাগর। এবার আমরা যাব, সেটা হচ্ছে নদ নদী। স্যার মেক্সিকো উপসাগর এটা কি বললেন তো সেটা? আটলান্টিক মহাসাগরে অবস্থিত, আটলান্টিক মহাসাগরে। বঙ্গোপসাগর যেমন লিখলাম ভারত মহাসাগরে অবস্থিত, মেক্সিকো উপসাগর এটা আটলান্টিক মহাসাগরে অবস্থিত। এরকম ভাবে অসংখ্য উপসাগর আছে যেগুলো গুরুত্বপূর্ণ। এরপরে স্যার যেটা আপনারা ক্যারিবান লেখেন, একটা বলছিলেন যে ক্যারিবান। ক্যারিবিয়ান সাগরে আর মহাসাগরে তো আটলান্টিক। একটা হচ্ছে ক্যারিবিয়ান সাগর আর একটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। তাহলে ক্যারিবিয়ান সাগর নিজে তো আটলান্টিক মহাসাগরের মধ্যে অবস্থিত। তাহলে মেক্সিকো উপসাগর যদি ক্যারিবিয়ান সাগরে অবস্থিত হয়, এটাও সঠিক তথ্য। আবার মেক্সিকো উপসাগর আটলান্টিক মহাসাগরে অবস্থিত, এটাও সঠিক তথ্য। এবার যেটা নদ নদী, তো নদ নদী নিয়ে আমরা অনেকগুলো তথ্য রয়েছে বিশেষ পরীক্ষা আসার মতো। প্রথম তথ্যটি হলো পৃথিবীর দীর্ঘতম নদ নীল নদ। পৃথিবীর দীর্ঘতম নদ নীল নদ, 1 নম্বর তথ্য। পৃথিবীর দীর্ঘতম নদ নীল নদ। পৃথিবীর দীর্ঘতম নদ নীল নদ। 2 নম্বর তথ্য হচ্ছে নীল নদ 11টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। পৃথিবীর দীর্ঘতম নদ নীল নদ। 2 নম্বর আছে নীল নদ 11টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। নীল নদ 11টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। পৃথিবীর দীর্ঘতম নদ নীল নদ। নীল নদ 11টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। তারপরে 3 নম্বর তথ্য হচ্ছে পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদ। পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদ হচ্ছে আমাজন। পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদ হচ্ছে আমাজন, দ্বিতীয় দীর্ঘতম। পরের তথ্য হচ্ছে পৃথিবীর প্রশস্ততম নদও আমাজন। তাহলে পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদ আমাজন, পৃথিবীর প্রশস্ততম নদ হচ্ছে আমাজন। তাহলে দীর্ঘতম মানে হচ্ছে এরকম লম্বা বেশি, আর প্রশস্ত মানে হচ্ছে লম্বা কম কিন্তু এটা প্রশস্ততা বেশি, প্রশস্ততা বেশি। তাহলে একটা হচ্ছে প্রশস্ততা বেশি, এটা প্রশস্ততা কম কিন্তু দৈর্ঘ্য বেশি। যার দৈর্ঘ্য বেশি সেটা দীর্ঘতম, আর যার প্রস্থ বেশি সেটা হচ্ছে প্রশস্ততম। তাহলে মাইন্ড ইট, পৃথিবীর যেটি হচ্ছে লংগেস্ট, পৃথিবীর লংগেস্ট যেটি সেটা হচ্ছে নীল নদ, আর সেকেন্ড লংগেস্ট সেটি হচ্ছে আমাজন। আবার আমাজন হচ্ছে পৃথিবীর প্রশস্ততম নদ কিন্তু আমাজন। আচ্ছা, পরের তথ্যটি আপনারা লিখবেন যে এশিয়ার দীর্ঘতম নদী, এশিয়া মহাদেশের দীর্ঘতম নদী ইয়াংশি কিয়াং। ইয়াংশি কিয়াং। এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে ইয়াংশি কিয়াং। এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে ইয়াংশি কিয়াং। ব্র্যাকেটের মধ্যে লেখেন চীন। ইয়াংশি কিয়াং হচ্ছে চীনে অবস্থিত। এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে ইয়াংশি কিয়াং এবং এই ইয়াংশি কিয়াং হচ্ছে চীনে অবস্থিত। এশিয়ার পরে এবার লেখেন সেটা হচ্ছে আফ্রিকার দীর্ঘতম নদী নীলনদ। নীলনদ কিন্তু শুধু পৃথিবীর না, এটা আফ্রিকা মহাদেশেরও। তাহলে এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংশি কিয়াং ব্র্যাকেটে চীন, আর পৃথিবীর আফ্রিকার দীর্ঘতম নদী সেটা হচ্ছে নীলনদ, এবং অলরেডি ইউ হ্যাভ বিন ইনফর্মড এটা 11টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। আপনারা পুরনো বইয়ে পেতে পারেন 10টি দেশ, কিন্তু মনে রাখবেন সুদান থেকে দক্ষিণ সুদান আলাদা হওয়ার কারণে এখন এটি 11টি দেশ হবে, 10টি দেশ হবে না। অর্থাৎ 11টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে নীলনদ। আফ্রিকার দীর্ঘতম নদী নীলনদ, এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে আমাজন, এরপর ইউরোপের দীর্ঘতম নদী হচ্ছে ভলগা। এগুলো কিন্তু আপনাকে মুখস্থ করে ফেলতে হবে। ইউরোপের দীর্ঘতম নদী হচ্ছে ভলগা। এই ভলগা হচ্ছে রাশিয়ায় অবস্থিত। ইউরোপের দীর্ঘতম নদী হচ্ছে ভলগা, এটা রাশিয়াতে অবস্থিত। তাহলে এশিয়া গেল, আফ্রিকা গেল, ইউরোপ গেল।
এরপর লেখেন উত্তর আমেরিকার দীর্ঘতম নদী হচ্ছে মিসিসিপি মিসৌরি। মিসিসিপি মিসৌরি এটা হচ্ছে উত্তর আমেরিকার দীর্ঘতম নদী। উত্তর আমেরিকার দীর্ঘতম নদী হচ্ছে মিসিসিপি মিসৌরি। উত্তর আমেরিকার দীর্ঘতম নদী হচ্ছে মিসিসিপি মিসৌরি, এটা আমেরিকা। আর দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী হচ্ছে আমাজন, এটা মূলত ব্রাজিল, আরো অনেক দেশ আছে, তো লেখেন ব্রাজিল। দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী হচ্ছে আমাজন, তাহলে উত্তর আমেরিকার দীর্ঘতম নদী মিসিসিপি মিসৌরি, দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী হচ্ছে আমাজন। আচ্ছা, আপনাদের ক্লাস থেকে কারো ইয়ে থেকে শব্দ আসে, হ্যাঁ সাদিয়া রহমান, আপনার ইয়ে থেকে শব্দ আসে, আপনি একটু মিউট করেন বোন। হ্যাঁ, তাহলে এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংশি কিয়াং, আফ্রিকার দীর্ঘতম নদী নীলনদ, ইউরোপের দীর্ঘতম নদী হচ্ছে ভলগা, উত্তর আমেরিকার দীর্ঘতম নদী হচ্ছে মিসিসিপি মিসৌরি, দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী হচ্ছে আমাজন। এরপরে আমরা যেটা লিখবো সেটি হচ্ছে ওশেনিয়া। ওশেনিয়া বা অস্ট্রেলিয়ার দীর্ঘতম নদী, তাহলে ওশেনিয়া, ওশেনিয়া বা অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া এর দীর্ঘতম নদী মারে ডার্লিং। মারে ডার্লিং, ওশেনিয়া বা অস্ট্রেলিয়ার দীর্ঘতম নদী হচ্ছে মারে ডার্লিং। ওশেনিয়া বা অস্ট্রেলিয়ার দীর্ঘতম নদী হচ্ছে মারে ডার্লিং। ওশেনিয়ার দীর্ঘতম নদী বা অস্ট্রেলিয়ার দীর্ঘতম নদী হচ্ছে মারে ডার্লিং। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি নদ নদীতে গেলাম। আর কয়েকটা তথ্য লিখবো, এক্সক্লুসিভ তথ্য, যেমন হোয়াং হো, হো, হোয়াং হো। এই হোয়াং হো কে কি বলা হয় বলেন তো, এটা বিশেষ আসছে, কেউ কি বলতে পারবেন হোয়াং হো কে কি বলা হয়? চীনের দুঃখ। চীনের দুঃখ, ভেরি গুড। কেন চীনের দুঃখ বলা হয় বলেন তো, হোয়াং হোকে কেন চীনের দুঃখ বলা হয়? খুব কারণ সহজ। হচ্ছে বন্যায় চীনে, এখানে অনেক বেশি এই নদীর পানির কারণে অনেক বেশি বন্যা হতো, যার কারণে চীনে অনেক ক্ষতি হতো। ক্ষতিটা বলতে ফসল ডুবে যেত, তাই তো? জি। ভেরি গুড, আরো অনেক ক্ষতি হতো। এই হোয়াং হোকে বলা হয় চীনের দুঃখ। আর আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে যে আহ এই হোয়াং হো নদীর আরেকটি নাম হচ্ছে হলদে নদী। এই হোয়াং হোকে বলা হয় হলদে নদী। আচ্ছা, এখন আপনারা আমাকে প্রশ্ন করেননি, কিন্তু আমি আপনাদের উত্তরটি স্বেচ্ছায় দিচ্ছি। সেটা হচ্ছে নদ এবং নদী, ইজ দেয়ার এনি ডিফারেন্স বিটুইন দিস অ্যান্ড দ্যাট? এই দুটোর মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? আসলে কোনো ডিফারেন্স নেই। আমি ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষকের উদ্ধৃতি দিয়ে বলতে চাই যে এটা হচ্ছে নামের সাথে, মানে নদী বা নদের নামের সাথে এটি ফেমিনাইন কিংবা ম্যাসকিউলিন এভাবে এটি আইডেন্টিফাইড হয়। সহজ করে যদি আমি ব্যাপারটা বুঝিয়ে বলি, তাহলে একটু খেয়াল করেন, দেখেন যে আমরা যেটাকে আমরা লিখি যে ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র বা কপোতাক্ষ, কপোতাক্ষ। আবার যেটাকে আমরা লিখলাম যমুনা, পদ্মা, সুরমা বা গোমতী, যেটা কুমিল্লার দুঃখ বলা হয়। দেখেন এই নামগুলোর সাথে একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হলো আমরা শেষোক্ত যে উচ্চারণটি আসছে পুত্র, শেষে দেখেন আপনার অ চলে আসছে। শেষোক্ত যে প্রত্যয়টি সেটা কিন্তু প্রত্যয় বলি, বিভক্তি বলি, যাই বলি না কেন, সেটা কিন্তু অ চলে আসছে। কপোতাক্ষ অ চলে আসছে, ব্রহ্মপুত্র অ চলে আসছে। কিন্তু দেখেন আপনি এখানে যমুনা এটা আ চলে আসছে, সুরমা এটা আ চলে আসছে, গোমতী এটা দীর্ঘ ইকার বা ই চলে আসছে। সাধারণত যে সমস্ত নামগুলো, যেমন আমরা পুরুষবাচক শব্দগুলো কি কি? যেমন আমরা বলি সালাম, এটা একটা পুরুষবাচক শব্দ, নর্মালি কোনো মেয়ের নাম কিন্তু সালাম না। আবার যেমন রহিম, এটা কিন্তু কোনো মেয়ের নাম রহিম না। যখন আমরা সালমা বলছি, রহিমা বলছি, তখন এই নামটা কিন্তু আলটিমেটলি একটা মেয়েকে কিন্তু ইন্ডিকেট করছে। তার মানে এটা হচ্ছে নামের সাথে সম্পর্কযুক্ত। যে সমস্ত নামের শেষে আ প্রত্যয় রয়েছে বা ই প্রত্যয় রয়েছে সেগুলো হচ্ছে নদী, আর যেগুলো অপ্রত্যয় রয়েছে সেটা হচ্ছে নদ। সার্টেনলি নট দ্যাট যে
আপনার যেখান থেকে শাখা প্রশাখা বের হয়েছে এটা নদী, যেখান থেকে শাখা প্রশাখা বের হয়নি এটা নদ, এরকম কোনো বিষয় নেই। মানে সো ফার আই হ্যাভ বিন ইনফর্মড, আমি আপনাদেরকে এটাই জ্ঞাত করলাম প্রাসঙ্গিকভাবে যে নদ নদীর মধ্যে ইজ দেয়ার এনি ডিফারেন্স বিটুইন নদী অ্যান্ড নদ, কোনো ডিফারেন্স নেই, এটা হচ্ছে নামের সাথে সম্পর্কযুক্ত। স্যার নেটওয়ার্ক সমস্যার কারণে শুনতে পারেন, একটু 1 মিনিট যদি বলতেন। হ্যাঁ, কোনটা বলছিলাম যে সমস্ত নামের শেষে অপ্রত্যয় আছে, মানে অ উচ্চারণ হয়, সেগুলোকে বলা হয় মূলত নদ, নদ বলা হয়। আর যাদের নামের শেষে আ কিংবা ই আছে সেগুলোকে মূলত বলা হয় নদী। এ হচ্ছে ডিফারেন্সটা, এছাড়া কোনো শাখা প্রশাখা আছে এগুলো নিয়ে আসলে কোনো বিষয় না এটা। আচ্ছা, এবার আমরা একটু অন্যদিকে যাব, নদ নদী তো গেল, এবার একটু আমরা হ্রদে চলে যাই। হ্রদ, হ্রদ হচ্ছে ইংলিশে এটিকে বলা হয় লেক, LAKE, লেক, আর বাংলায় বলা হয় হচ্ছে হ্রদ। তো হ্রদ জিনিসটা কেমন? হ্রদ হচ্ছে এই টাইপের, এভাবে চতুর্দিকে স্থল দ্বারা বেষ্টিত আর মাঝখানে আবদ্ধ জলরাশি। এই যে মাঝখানে আবদ্ধ জলরাশি এটিকে মূলত বলা হয় হচ্ছে হ্রদ বা লেক, অর্থাৎ চতুর্দিকে স্থল আর মাঝখানে জল, এটিকে বলা হয় হচ্ছে হ্রদ। দেখেন, চতুর্দিকে স্থল মাঝখানে আবদ্ধ জলরাশি, চতুর্দিকে স্থল মাঝখানে আবদ্ধ জল, এমন জলরাশিকে বলা হয় হ্রদ। মানে বোঝানোর জন্য আজ পর্যন্ত সিভিল সার্ভিসের ইতিহাসে বা এনি টাইপ অফ কম্পিটিটিভ এক্সাম ইন বাংলাদেশ এই ডেফিনেশনগুলো কখনো পরীক্ষা আসেনি, বাট আমি আপনাদেরকে এগুলো লেখাচ্ছি টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড, এটা আপনাদেরকে বোঝানোর জন্য একটা ডিফাইন করছি। তাহলে হ্রদ হচ্ছে চতুর্দিকে স্থল আর মাঝখানে আবদ্ধ জল, এমন জলরাশিকে বলা হয় হ্রদ, যাকে ইংলিশে বলা হয় হচ্ছে লেক। হ্যাঁ, দুটো তথ্য আমরা লিখবো যেটা বিশেষ পরীক্ষা আসছে, সেটি হলো পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর। পৃথিবীর বৃহত্তম হ্রদ হচ্ছে কাস্পিয়ান সাগর, পৃথিবীর বৃহত্তম হ্রদ হচ্ছে কাস্পিয়ান সাগর। আর পৃথিবীর গভীরতম হ্রদ বৈকাল হ্রদ। পৃথিবীর বৃহত্তম হ্রদ হচ্ছে কাস্পিয়ান সাগর, আর পৃথিবীর গভীরতম হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ। তো এই যে বৈকাল হ্রদ, এটা হচ্ছে রাশিয়ায় অবস্থিত, রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে অবস্থিত। আর এই যে কাস্পিয়ান সাগর, এটা এশিয়া মহাদেশের 5টি দেশের অববাহিকা নিয়ে এটি গঠিত, মানে তৈরি। এখন আসেন তাহলে আমরা হ্রদ কথাটা লিখতে গিয়ে সাগর কথাটা কেন লিখলাম? এটার নাম সাগর কিন্তু এটি সাগর না, মানে এটা ইরানের উপরে, দেখবেন আপনি যদি মানচিত্রে ইরান দেখেন তাহলে ইরানের উপরে এই কাস্পিয়ান সাগর রয়েছে। এটি এত বড় একটি হ্রদ, ছোটখাটো সাগরের মতো, যেহেতু ছোটখাটো সাগরের মতো এটি বড়, তাই এটিকে সাগর বলা হয়, কিন্তু মূলত এটি সাগর না, এটি একটা হ্রদ। তাহলে তাহলে এটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম হ্রদ হচ্ছে কাস্পিয়ান সাগর, আর গভীরতম হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ। দুটো তথ্য মনে রাখবেন, এটা রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে অবস্থিত। যেটাকে আমরা হ্রদ লিখলাম, ঠিক তার বিপরীত যেটা, সেটা হচ্ছে দ্বীপ। হ্রদে আমরা কি পেলাম? আমরা চতুর্দিকে স্থল, মাঝখানে জল পেলাম, পানি পেলাম। আর দ্বীপ যেটা, সেটা টোটালি ভিন্ন, অর্থাৎ মাঝখানে হচ্ছে ভূখণ্ড, ভূখণ্ড মাঝখানে, আর চতুর্দিকে হচ্ছে পানি। এই যে চতুর্দিকে পানি আর মাঝখানে যে আবদ্ধ ভূখণ্ড, এটিকে বলা হয় হচ্ছে দ্বীপ, ইংলিশে বলা হয় আইল্যান্ড। তাহলে আমরা এবার দ্বীপ লিখবো, দ্বীপ দিয়ে লেখেন, উল্টাটা লেখেন, চতুর্দিকে জল, মাঝখানে আবদ্ধ ভূখণ্ড। দেখেন, চতুর্দিকে জল, মাঝখানে আবদ্ধ ভূখণ্ড কে বলা হয়, মাঝখানে আবদ্ধ ভূখণ্ডকে বলা হয় দ্বীপ। চতুর্দিকে জল, মাঝখানে আবদ্ধ ভূখণ্ডকে বলা হয় দ্বীপ। চতুর্দিকে জল, মাঝখানে আবদ্ধ ভূখণ্ডকে বলা হয় দ্বীপ। আমরা দ্বীপ সম্পর্কে দুটো তথ্য লিখব। এক হচ্ছে পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড, পৃথিবীর বৃহত্তম দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড, পৃথিবীর বৃহত্তম দ্বীপ হলো গ্রিনল্যান্ড। 2 নম্বর তথ্য হচ্ছে গ্রিনল্যান্ড দ্বীপটি ভৌগোলিকভাবে, পৃথিবীর বৃহত্তম দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড। 2 নম্বর তথ্য হচ্ছে গ্রিনল্যান্ড দ্বীপটি ভৌগোলিকভাবে
উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। গ্রিনল্যান্ড দ্বীপটি ভৌগোলিকভাবে উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। গ্রিনল্যান্ড দ্বীপটি ভৌগোলিকভাবে উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। 3 নম্বর হচ্ছে গ্রিনল্যান্ড দ্বীপটি রাজনৈতিকভাবে ইউরোপ মহাদেশে অবস্থিত। ভৌগোলিকভাবে উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত আর রাজনৈতিকভাবে ইউরোপ মহাদেশে অবস্থিত। বুঝিয়ে বলছি। 4 নম্বর তথ্য হচ্ছে গ্রিনল্যান্ড দ্বীপটির মালিক হচ্ছে ইউরোপের দেশ ডেনমার্ক। গ্রিনল্যান্ড দ্বীপটির মালিক ইউরোপ মহাদেশের দেশ ডেনমার্ক। গ্রিনল্যান্ড দ্বীপটির মালিক ইউরোপ মহাদেশের দেশ ডেনমার্ক। ইউরোপ মহাদেশের দেশ ডেনমার্ক হচ্ছে গ্রিনল্যান্ড দ্বীপটির মালিক। আচ্ছা, এবার আপনারা লেখেন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দ্বীপ হচ্ছে অস্ট্রেলিয়া। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দ্বীপ হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া হচ্ছে পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট আইল্যান্ড অস্ট্রেলিয়া, আর পৃথিবীর লার্জেস্ট আইল্যান্ড হচ্ছে গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড স্যার বললেন স্যার ডেনমার্ক তো। হ্যাঁ, গ্রিনল্যান্ড দ্বীপটির মালিক হলো ডেনমার্ক। গ্রিনল্যান্ড দ্বীপটির মালিক ডেনমার্ক। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটু ম্যাপে দেখাচ্ছি। মানচিত্রে ঠিক আপনি এভাবে পাবেন, আমি যেভাবে দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে এই জায়গাটা। আবারও দেখাচ্ছি, আমি একবার আপনাদের দেখাচ্ছি। আপনাদের প্রথম ক্লাসটা তো মানচিত্রের উপরে হয়েছে, এগুলো তো আপনাদের দেখার কথা। যাই হোক, এটা হচ্ছে কানাডা আর এটা হচ্ছে ইউএসএ। কানাডা ইউএসএ আর এটা হচ্ছে মেক্সিকো। মেক্সিকো। আর এখানে আছে 7টি দেশ যাকে বলে সেন্ট্রাল আমেরিকা। আর এই অংশটুকু আছে, এটা হচ্ছে সাউথ আমেরিকা বা দক্ষিণ আমেরিকা। এটা হচ্ছে পানামা খাল। এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। এই আটলান্টিক মহাসাগরে এখানে কিছু দ্বীপ রাষ্ট্র আছে যেগুলোকে বলে ক্যারিবিয়ান অঞ্চল বা ওয়েস্ট ইন্ডিজ, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ। আর এই জায়গাটা আছে পৃথিবীর বৃহত্তম দ্বীপ যার নাম হচ্ছে গ্রিনল্যান্ড। এই অংশটুকু টোটালটা যে মহাদেশের মধ্যে পড়ে, এই মহাদেশটির নাম হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ। আর এই অংশটুকু আমি একবার দেখাইছিলাম আপনাদেরকে, এটা ইউরোপ মহাদেশের মধ্যে পড়ে। এখন ইউরোপ মহাদেশের কোনো দেশ ডেনমার্ক, সে ডেনমার্ক ইউরোপ মহাদেশের দেশ, সে নিয়ন্ত্রণ করে বা সে হচ্ছে এই গ্রিনল্যান্ড দ্বীপটির মালিক। তাহলে ডেনমার্ক যেহেতু ইউরোপ মহাদেশের দেশ আর ডেনমার্ক যেহেতু গ্রিনল্যান্ড দ্বীপটির মালিক, তাহলে প্রশ্নটি হয় যদি এমন যে পৃথিবীর বৃহত্তম দ্বীপটি কোন দেশ কর্তৃক নিয়ন্ত্রিত? ডেনমার্ক। কোন মহাদেশ কর্তৃক নিয়ন্ত্রিত? ইউরোপ। আর পৃথিবীর বৃহত্তম দ্বীপটি কোন মহাদেশে অবস্থিত? তাহলে কি হবে? উত্তর আমেরিকা মহাদেশে। পৃথিবীর বৃহত্তম দ্বীপটি অবস্থিত উত্তর আমেরিকা মহাদেশে। এ কারণে বলা হচ্ছে ভৌগোলিকভাবে অবস্থিত উত্তর আমেরিকায় আর রাজনৈতিকভাবে অবস্থিত ইউরোপে। রাজনৈতিক মানে হচ্ছে যে যে দেশটি এই গ্রিনল্যান্ড দ্বীপটিকে নিয়ন্ত্রণ করে সেটিকে বলা হচ্ছে রাজনৈতিকভাবে। আচ্ছা, এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা বিশেষ পরীক্ষার জন্য না, সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেটা এখন আমরা লিখবো। সেটা হচ্ছে প্রণালী। ফরম্যাটটা আমি লিখে দিচ্ছি। এখানে লেখেন প্রণালী, আর এখানে লিখবেন সংযোগ। এখানে লিখবেন হচ্ছে বিচ্ছিন্ন। এগুলো অবশ্যই ম্যাপের সাথে আপনারা মিলাই নেবেন। শুধুমাত্র এটা আমি আপনাদেরকে যেটা লেখাচ্ছি, এটা লিখলে যে আপনার মনে থাকবে, মুখস্থ থাকবে তা না। এটার সাথে আপনাকে ম্যাপে মিলাতে হবে যে কোন জায়গায় ম্যাপে এগুলো কোথায় কোথায় আছে। তো আমরা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো লিখব। প্রথমে যে প্রণালীটির নাম আমরা লিখবো, সে প্রণালীটির নাম হচ্ছে পক প্রণালী। আপনারা কি বলতে পারবেন যে এটি কোন দুটি জলরাশিকে যুক্ত করেছে আর কোন দুটি ভূখণ্ডকে বিচ্ছিন্ন করেছে? বলেন তো দেখি, কেউ পারেন কিনা? শ্রীলঙ্কা এবং ভারতকে হচ্ছে বিচ্ছিন্ন করেছে হ্যাঁ, আর আর যুক্ত করেছে। যুক্ত করেছে খুব সুন্দর আনসার, খুব সুন্দর আনসার হয়েছে। যুক্ত করেছে, বলেন তো দেখি। ভারত মহাসাগর আর বঙ্গোপসাগর, তাই তো? বঙ্গোপসাগর। আচ্ছা, ওটা ভারত মহাসাগর হবে না, ওটা হবে মান্নার উপসাগর। আপনার আনসারটা ঠিক আছে, কিন্তু ওটা হবে স্পেসিফিক মান্নার উপসাগর। যেমন আমরা কার কাছ থেকে স্বাধীন হয়েছি? ব্রিটেনের কাছ থেকে নাকি পাকিস্তানের কাছ থেকে? পাকিস্তান। আর পাকিস্তান কার কাছে স্বাধীন হয়েছে?
ভারত থেকে, মানে ভারত উপমহাদেশ থেকে। ব্রিটেনের কাছ থেকে। ব্রিটেনের কাছ থেকে, ব্রিটেন। ব্রিটেনের কাছ থেকে। ব্যাপারটা হচ্ছে এরকম, ভারত মহাসাগর হচ্ছে বৃহৎ, আর স্পেসিফিক হচ্ছে মান্নার উপসাগর। ঠিক একইভাবে ব্রিটেন হচ্ছে বৃহৎ, আর ব্রিটেনের অধীনতা থেকে পাকিস্তান আলাদা হয়েছে, আর পাকিস্তান থেকে আমরা স্বাধীনতা লাভ করেছি। তাহলে আমরা স্বাধীনতা লাভ করেছি ব্রিটেনের কাছ থেকে, এটা কিন্তু বলা যাবে না। হ্যাঁ, আপনার ক্লাসগুলো অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ পারভেজ, অসংখ্য ধন্যবাদ এবং অনেক দোয়া থাকবে। তো পক প্রণালী এটা হচ্ছে সংযোগ করেছে বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর প্লাস মান্নার উপসাগর, বঙ্গোপসাগর প্লাস মান্নার উপসাগর। সব তো লেখা যাচ্ছে না, আমি সংক্ষেপে বলছি, আপনারা একটু লিখে নেন। বঙ্গোপসাগর প্লাস মান্নার উপসাগর আর বিচ্ছিন্ন ভারত শ্রীলঙ্কা, ভারত এবং শ্রীলঙ্কা। এখন এখান থেকে আমরা 5 থেকে 6টা প্রশ্ন করব বিশেষ পরীক্ষা আসার মতো কাল্পনিক প্রশ্ন। নাম্বার 1 প্রশ্ন হচ্ছে, পক প্রণালী নিম্নের কোন দুটি জলরাশিকে যুক্ত করেছে? উত্তর হবে বঙ্গোপসাগর ও মান্নার উপসাগর। কিংবা পক প্রণালী বঙ্গোপসাগরের সাথে আর কাকে যুক্ত করেছে? মান্নার উপসাগর। কিংবা পক প্রণালী মান্নার উপসাগরের সাথে আর কাকে যুক্ত করেছে? বঙ্গোপসাগরকে। কিংবা মান্নার উপসাগর ও বঙ্গোপসাগরকে যুক্ত করেছে নিম্নের কোন প্রণালীটি? পক প্রণালী। আমি কিন্তু ক্লাসে পড়িয়ে দিচ্ছি আপনাদেরকে। ভাইস ভার্সা, পক প্রণালী কোন দুটি ভূখণ্ডকে দেশকে বিচ্ছিন্ন করেছে? ইন্ডিয়া শ্রীলঙ্কা। কিংবা ইন্ডিয়া শ্রীলঙ্কাকে বিচ্ছিন্ন করেছে কোন প্রণালী? সেটা হচ্ছে পক প্রণালী। তাহলে মনে রাখবেন যে প্রণালী হচ্ছে জলের একটি ধারা বা নালা, যেটি দুটি ভূখণ্ডের মাঝখান থেকে প্রবাহমান, এতে করে দুটি ভূখণ্ডকে ডিটাচড করে আর দুটি জলরাশিকে অ্যাটাচড করে, দুটি জলরাশিকে যুক্ত করে আর দুটি ভূখণ্ডকে বিচ্ছিন্ন করে। প্রাকৃতিকভাবে বহমান এমন প্রণালীকে, মানে এমন পানির যে ধারা বা নালা, জলের যে ধারা বা নালা, এটিকে মূলত বলা হচ্ছে প্রণালী। এরপরে মালাক্কা, মালাক্কা প্রণালী বঙ্গোপসাগর প্লাস জাভা সাগর, বিচ্ছিন্ন মালয়েশিয়া ইন্দোনেশিয়া। সংক্ষেপে আমি লিখছি, আপনারা পুরো নামটা লেখেন, মালয়েশিয়া ইন্দোনেশিয়া, বঙ্গোপসাগর, জাভা সাগর। হরমুজ প্রণালী পারস্য উপসাগর প্লাস ওমান উপসাগর, পারস্য উপসাগর প্লাস ওমান উপসাগর, বিচ্ছিন্ন ইরান মাইনাস সংযুক্ত আরব আমিরাত বা ইউএই। হরমোজা প্রণালী পূর্ব চীন সাগর প্লাস দক্ষিণ চীন সাগর, পূর্ব চীন সাগর প্লাস দক্ষিণ চীন সাগর, বিচ্ছিন্ন হচ্ছে চীন মাইনাস তাইওয়ান, চীন মাইনাস তাইওয়ান। তাতার প্রণালী, এটা বিশেষে আসছে, এটা সবচেয়ে দীর্ঘতম প্রণালী। তাতার হচ্ছে দীর্ঘতম প্রণালী, সবচেয়ে লম্বা প্রণালী হচ্ছে তাতার প্রণালী। এটা যুক্ত করেছে জাপান সাগর প্লাস ওখটস্ক সাগর, বিচ্ছিন্ন করেছে রাশিয়া মাইনাস শাখালিন দ্বীপপুঞ্জ, শাখালিন দ্বীপপুঞ্জ। আমি যা লিখাচ্ছি দিস ইজ কারেক্ট, এর বাইরে যদি কোনো বই কিছু পান দ্যাট ইজ রং। তাহলে তাতার প্রণালী পৃথিবীর দীর্ঘতম প্রণালী, যুক্ত করেছে জাপান সাগর, ওখটস্ক সাগর, আর বিচ্ছিন্ন করেছে রাশিয়া মাইনাস শাখালিন। এরপরে বেরিং প্রণালী, এটা বিশেষ আসছে। বেরিং প্রণালী হচ্ছে বেরিং সাগর প্লাস চুক্সি সাগর, বেরিং প্রণালী বেরিং সাগর প্লাস চুক্সি সাগর, আর বিচ্ছিন্ন হয়েছে উত্তর আমেরিকা মাইনাস এশিয়া, উত্তর আমেরিকা মাইনাস এশিয়া। এটা বিশেষ পরীক্ষা আসছে। বসফরাস, বসফরাস প্রণালী
একবার বলছিলাম, তারপরে বলছি কৃষ্ণ সাগর প্লাস মর্মর সাগর। কৃষ্ণ সাগর, মর্মর সাগর, এশিয়া মাইনাস ইউরোপ। এশিয়া মাইনাস ইউরোপ বলতে আমি স্পেসিফিক বলে দিচ্ছি, তুরস্কের ইস্তানবুল নগরী। তুরস্কের ইস্তানবুল নগরীটি 2 মহাদেশে অবস্থিত। তাহলে এশিয়া বলতে এটা তুরস্ক, আবার ইউরোপ বলতে এটাও তুরস্ক। তার মানে সহজ করে যদি বলি যে বসফরাস প্রণালীটা চলে গেছে ইস্তানবুল নগরীর মধ্য দিয়ে। ইস্তানবুল নগরীর একটা পার্ট ইউরোপে পড়ছে, একটা পার্ট এশিয়ার মধ্যে পড়ছে। তাই এশিয়া মহাদেশ এবং ইউরোপ মহাদেশকে ডিসকানেক্টেড করেছে স্ট্রেট অফ বসফরাস। একই সাথে তুরস্ককে, ইউরোপ এবং তুরস্কের এশিয়াকে বিচ্ছিন্ন করেছে বসফরাস, বা ইস্তানবুল নগরীকে বিচ্ছিন্ন করেছে, আলাদা করেছে, পৃথক করেছে, সেটা হচ্ছে বসফরাস প্রণালী। এই জন্য তুরস্ককে বলা হয় ট্রান্সকন্টিনেন্টাল বা ইন্টারকন্টিনেন্টাল বা আন্তঃমহাদেশীয় দেশ, অর্থাৎ যে দেশগুলো 2 মহাদেশের মধ্যেই পড়ে, তাদের অবস্থানগত কারণে 2 মহাদেশের মধ্যে পড়ে। যেমন রাশিয়া আছে আন্তঃমহাদেশীয় দেশ, তুরস্ক আছে, জর্জিয়া আছে, আজারবাইজান আছে, আর্মেনিয়া আছে, সাইপ্রাস আছে, এগুলোকে বলে ট্রান্সকন্টিনেন্টাল। এই দেশগুলোকে আপনি স্পেসিফিকলি কোনো মহাদেশ দ্বারা আইডেন্টিফাইড, কোন মহাদেশের অন্তর্ভুক্ত এটা আপনি বলতে পারেন না। এরপরে বসফরাস প্রণালী পরে আপনারা যেটি লিখবেন সেটা হচ্ছে জিব্রাল্টার। এই জিব্রাল্টারকে বলা হয় ভূমধ্য সাগরের চাবি। জিব্রাল্টার এটা উত্তর আটলান্টিক মহাসাগর, উত্তর আটলান্টিক মহাসাগর প্লাস ভূমধ্য সাগর। উত্তর আটলান্টিক মহাসাগর প্লাস ভূমধ্য সাগর আর বিচ্ছিন্ন স্পেন মাইনাস মরক্কো। স্পেন মাইনাস মরক্কো, এটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী। আর আরেকটা প্রণালী যেটা বাবেল মানদেব, এটা বিশেষ পরীক্ষা আসছে, বাবেল মানদেব। এটা লোহিত সাগর প্লাস এডেন উপসাগর। লোহিত সাগর প্লাস এডেন উপসাগর। আর বিচ্ছিন্ন হচ্ছে জিবুতি মাইনাস এশিয়া, সরি, জিবুতি মাইনাস, জিবুতি মাইনাস, জিবুতি মাইনাস, জিবুতি মাইনাস, এটা হবে মুছে না, ইয়েমেন। জিবুতি মাইনাস ইয়েমেন, জিবুতি মাইনাস ইয়েমেন। আচ্ছা, এখন আপনারা সবাই লেখেন, আমি এটা বুঝিয়ে বলছি। জিবুতি মাইনাস ইয়েমেন, সবার লেখা কি হয়েছে? আমি একটু ব্যাখ্যায় যাব। জি স্যার। এবার একটু দেখেন, আমি এগুলো মুছে দিইনি, নিচে নামাই দিচ্ছি। প্রথমত পক প্রণালী, আমরা দুটোই, ভারত এবং শ্রীলঙ্কা দুটোই এশিয়া মহাদেশের দেশ, তাই এটি দিয়ে মহাদেশ ভিত্তিক প্রশ্ন করার কোনো সুযোগ নেই যে পক প্রণালী কোন কোন মহাদেশকে পৃথক করেছে, এটা প্রশ্ন করার সুযোগ নেই, কেননা দুটো দেশই এশিয়া মহাদেশের মধ্যে পড়ছে। এই এই প্রণালীটা দিয়েও কিন্তু মহাদেশ ভিত্তিক প্রশ্ন করার সুযোগ নেই যে মালাক্কা প্রণালী কোন দুটি মহাদেশকে পৃথক করেছে, কারণ দুটোই, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া দুটো এশিয়া মহাদেশের দেশ। হরমুজ প্রণালী ইরান এবং ইউএই, ইউএই মানে হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত বা সংযুক্ত আরব আমিরাত, এবং ইরান দুটো দেশই এশিয়ার দেশ। কাজী এটা দিয়েও কিন্তু প্রশ্ন করার সুযোগ নেই যে কোন হরমুজ প্রণালীটি কোন কোন মহাদেশকে আলাদা করেছে, এটা বলার সুযোগ নেই। চীন এবং তাইওয়ান দুটোই কাছাকাছি দেশ, এটা একই মহাদেশের মধ্যে পড়ে, সুতরাং এখানেও কিন্তু আপনাকে প্রশ্ন করার সুযোগ নেই যে কোন কোন মহাদেশের মধ্যে এরা চলে যায়। তারপরে যদি আপনাকে দেখায় যে চীন এবং রাশিয়া এবং শাখালিন, এটা ঠিক একই অঞ্চলে, এটাকে আপনাকে প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন না। তবে হ্যাঁ, আপনি এইটাকে প্রশ্ন করার একটা সুযোগ পাচ্ছেন। সুযোগটা কোন জায়গায়? যে উত্তর আমেরিকা একটা মহাদেশ আর এশিয়া একটা মহাদেশ। উত্তর আমেরিকা মহাদেশ এবং এশিয়া মহাদেশকে পৃথক করেছে কোনটি? সেটা হচ্ছে বেরিং প্রণালী। এটা বিশেষ পরীক্ষায় প্রশ্নটি আসছে। তাহলে দেখবেন যে এটা একটু এক্সেপশনাল, সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট, বাট এটা একটু ভেরি মাচ ইম্পর্টেন্ট যে দুটি কন্টিনেন্টকে সে সেপারেট করেছে, একটা এশিয়া এবং একটা হচ্ছে নর্থ আমেরিকা। এটা বিশেষ পরীক্ষা আসছে।
বসফরাস প্রণালী, এটাও দেখেন দুটি কন্টিনেন্টকে সেপারেট করেছে। একটা হচ্ছে তুরস্কের এশিয়া এবং তুরস্কের ইউরোপ, অর্থাৎ দুটি মহাদেশকে পৃথক করেছে। তাহলে প্রশ্ন আসতে পারে ইউরোপ এবং এশিয়াকে, ভাইস ভার্সা, এশিয়া এবং ইউরোপকে পৃথক করেছে বসফরাস, আর এশিয়া এবং উত্তর আমেরিকাকে পৃথক করেছে এটা হচ্ছে বেরিং প্রণালী। এগুলো মানচিত্র ছাড়া আপনি বুঝবেন না, মানচিত্র দিয়ে আপনাকে বুঝতে হবে। ম্যাপের উপর আপনার বিরাট বিরাট একটা কনসেপ্ট থাকতে হবে। এরপর যদি আপনারা দেখেন যে জিব্রাল্টার, এটাও ইম্পর্টেন্ট। কেন? স্পেন, এই স্পেন দেশটা কিন্তু ইউরোপ মহাদেশের, আর মরক্কো দেশটা কিন্তু আফ্রিকা মহাদেশের। এটা দিয়ে আপনি একটা প্রশ্ন করেন যে ইউরোপ মহাদেশ এবং আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে কোনটি? জিব্রাল্টার প্রণালী। ইউরোপ এবং আফ্রিকাকে পৃথক করেছে জিব্রাল্টার, ইউরোপ এবং আফ্রিকাকে পৃথক করেছে জিব্রাল্টার। একইভাবে এই যে বাবেল মানদেব, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। কেন? এটা বিশেষ পরীক্ষা আসছে কিন্তু। কারণ হচ্ছে জিবুতি দেশটা আফ্রিকার, আর ইয়েমেন দেশটা হচ্ছে এশিয়ার। তাহলে এশিয়া এবং আফ্রিকাকে পৃথক করেছে সেটা হচ্ছে বাবেল মানদেব। এশিয়া এবং আফ্রিকাকে পৃথক করেছে বাবেল মানদেব। এই বিষয়গুলো আপনি মানচিত্র ছাড়া বুঝবেন না। এখন দেখেন, যেমন এই অংশটা আমরা যদি দেখি ইন্ডিয়া, এই অংশটা যদি আমরা দেখি শ্রীলঙ্কা, এই মাঝখানে যে প্রণালীটা গিয়েছে সে প্রণালীটির নাম হচ্ছে পক প্রণালী। তাহলে দেখেন, এটা একটা ভূখণ্ড, এটা একটা ভূখণ্ড, আর এটা একটা জলরাশি, সেটা বঙ্গোপসাগর, এটা একটা জলরাশি মান্নার উপসাগর। তাহলে মনে রাখবেন যে দুটি জলরাশিকে যুক্ত করেছে আর দুটি ভূখণ্ডকে আলাদা করেছে। প্রাকৃতিকভাবে বহমান জলের যে ধারা বা নালা, এটিকে বলে প্রণালী। তাহলে প্রণালীর বৈশিষ্ট্য হচ্ছে যে দুটি জলরাশিকে যুক্ত করবে, আর দুটি ভূখণ্ড, সেটি দেশ বলেন মহাদেশ বলেন, কি করবে? সেটিকে পৃথক করবে। এখন যদি এমন হয় যে এটি একটা ভূখণ্ড, এটি একটা ভূখণ্ড, এটি একটা ভূখণ্ড এবং এটি একটা ভূখণ্ড, দুটি ভূখণ্ড, আর এখানে জলরাশি, এখানে জলরাশি। এখন এই ভূখণ্ড যখন এই জলরাশিতে যেতে হয়, তখন তাকে এই দিক থেকে ঘুরে এই দিকে আসতে হয়। এই অবস্থায় এই ভূখণ্ডের মাঝখান থেকে কেটে খনন করা হয়। খনন করে এই যে দুটো ভূখণ্ড জলরাশিকে যুক্ত করা হয়, দুটো ভূখণ্ডে বিচ্ছিন্ন হয়ে যায়। তখন এটিকে বলা হয় ক্যানাল বা খাল। ক্যানাল বা খাল হচ্ছে সবসময় ম্যানমেইড, আর স্ট্রেট বা প্রণালী এটা হচ্ছে ন্যাচারাল। যেমন সুয়েজ খাল, যেমন হচ্ছে আপনার পানামা খাল, এগুলো আপনি ম্যাপে ছাড়া বুঝবেন। আবারও বলছি, ম্যাপে আপনি ছাড়া বুঝবেন। আমি আপনাকে আবারও দেখাচ্ছি। এটা হচ্ছে মধ্য আমেরিকা অঞ্চল, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা অঞ্চল, আর এটা হচ্ছে মেক্সিকো, এটা হচ্ছে আমেরিকা, এটা হচ্ছে কানাডা, এটা আটলান্টিক মহাসাগর, এটা প্রশান্ত মহাসাগর। এখন এই আমেরিকার ওয়ারশিপ বলেন বা যুদ্ধ জাহাজ বলেন বা অন্যান্য জাহাজগুলোকে প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিকে যেতে হলে পরে এদিক দিয়ে যেতে হয়, বা আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগর আসতে হলে পরে এদিক দিয়ে আসতে হয়। অথচ আমেরিকার জাহাজগুলো খুব সহজেই এদিক থেকে যেতে পারে। তো এই যে এদিক থেকে যেতে পারে, এটা তো আগে ছিল না। এটা 1914 সালে এই খালটি খনন করে এর সাথে এটা মিশিয়ে দেওয়া হয়েছে। এটার নামই হচ্ছে পানামা খাল। পানামা খাল। আবার একটু আগে আমি আপনাকে বলছিলাম যে এটা হচ্ছে ইউরোপ মহাদেশ, এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ, এটা হচ্ছে ভূমধ্য সাগর, আর এটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালী গিয়ে ভূমধ্য সাগরে ঢুকেছে। ভূমধ্য সাগর থেকে আবার সুয়েজ ক্যানেল হয়ে লোহিত সাগরে এসেছে, এখান থেকে আবার বাবেল মানদেব হয়ে এডেন উপসাগরে চলে গেছে। তো এগুলো যদি আপনি না বুঝেন, এই জিব্রাল্টার প্রণালী ভূমধ্য সাগরে প্রবেশ করেছে। এটাকে আপনাকে পড়তে হবে, মানচিত্রটা দেখতে হবে, বুঝতে হবে। এটা তো এমন না যে আমি বই থেকে পড়ে ফেললাম, মনে থাকলো, মুখস্থ হলো, এটা ব্যাপারটা এমন না। পড়ার সিস্টেমটা এটা। তো আজকের ক্লাসটা আমরা এ পর্যন্ত রাখবো। তো আমি আপনাদের কাছে একটু কমেন্ট চাচ্ছি, বলেন আপনাদের কি মতামত, বলেন আপনাদের আজকের ক্লাসের কি তথ্য পেলেন, বা কোনো মেসেজ কনভেট হলো কিনা, বা আপনাদেরকে আমি বুঝাতে পারছি কিনা, একটু কমেন্ট করেন। জি স্যার, আজকে ক্লাসটা অনেক ভালো লাগছে, বাট হচ্ছে আমার কাছে মনে হচ্ছে নেটওয়ার্ক সমস্যা। এটা কি আমার এখানে না আপনার ওখানেও হচ্ছে কিনা? সবার কাছে কেমন মনে হচ্ছে? হ্যাঁ, না, আমার মনে হয় না, হ্যাঁ, ভেরি ভেরি ইনফরমেটিভ ক্লাস। থ্যাংক ইউ সো মাচ সেলিনা, থ্যাংক ইউ সো মাচ। আমার কাছে মনে হয় না যে এখানে নেটওয়ার্ক প্রবলেম আছে, কারণ আমি একটু গর্ব করে বলি, বাংলাদেশে যতগুলো প্রতিষ্ঠান আছে, বিদ্যাবাড়ির ম্যানেজমেন্ট, বিদ্যাবাড়ির টিচার কোয়ালিটি, বিদ্যাবাড়ির যে ব্যবস্থাপনা এবং প্রযুক্তি, আমার জানা মতে এটা অসাধারণ। অনেক সময় হতে পারে আপনাদের কারোর হয়তো নেটওয়ার্কের সমস্যার কারণে হতে পারে। তো আমার জি মনে হয় স্যার। কোনো সমস্যা নেই, আর এগুলো তো রেকর্ড থাকবে। তো
আপনারা আমার ক্লাসটা খেয়াল করেন, আপনারা আমার ক্লাসটা করছেন কিন্তু অনলাইনে, বাট আপনারা মনে হয় বুঝতে পারেননি খুব বেশি যে এটা অনলাইনের ক্লাস। মানে অফলাইনে যেভাবে আমাকে দেখতেন সেভাবে কিন্তু ক্লাসটা দেখছেন। এবং আমি আপনাদেরকে আই হ্যাভ ট্রাইড মাই লেভেল বেস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড হুইচ ইজ ইম্পর্টেন্ট, হুইচ ইজ নট ইম্পর্টেন্ট, এবং আপনি কিভাবে এটা স্টাডি করবেন, কিভাবে এগুলো বুঝবেন। আপনাদের পরবর্তী ক্লাসগুলো ইনশাল্লাহ আমার সাথে আপনাদের দেখা হবে। সবার জন্য দোয়া রইল, শুভকামনা। আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।